আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমরা বিন্যাস রিলেটেড বেশ কিছু ম্যাথ দেখেছিলাম, তাই না? এবং বলেছিলাম যে বাকি অংশটা এবং সমাবেশ রিলেটেড পার্টটা আমরা এই লেকচারে দেখব এবং সমাবেশের যে বাকি অংশ থাকবে সেটা আমরা লেকচার 3 তে দেখব এবং বেশ কিছু ম্যাথ দেখে বিন্যাস সমাবেশের এই ইন্টারেস্টিং চ্যাপ্টারটা আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখব লেকচার 2, যেখানে আমরা বিন্যাসের বাকি অংশ দেখব এবং সমাবেশ রিলেটেড বেশ কিছু জিনিসপাতি দেখব। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমত আমরা এখন শুরু করব আপেক্ষিক অবস্থান দিয়ে। আপেক্ষিক অবস্থান। আপেক্ষিক অবস্থানটা কি? আপেক্ষিক অবস্থান হচ্ছে তোমার যে কোনো দুটি গ্রুপের সদস্য, তোমার মনে করো দুইটা গ্রুপ আছে, ঠিক আছে? যে কোনো দুইটা গ্রুপের সাপেক্ষে একটার সাপেক্ষে আরেকটার অবস্থানকে বলা হয় আপেক্ষিক অবস্থান। তাহলে আমরা কি দেখলাম? আপেক্ষিক অবস্থান হচ্ছে আপেক্ষিক অবস্থান বলতে যে কোনো দুটা গ্রুপের এক গ্রুপের সাপেক্ষে, যে কোনো দুটি গ্রুপের এক গ্রুপের সাপেক্ষে অপর গ্রুপের, যে কোনো দুটি গ্রুপের এক গ্রুপের সাপেক্ষে অপর গ্রুপের অবস্থানকে আপেক্ষিক অবস্থান বলে। সো আপেক্ষিক অবস্থান বলতে আমরা কি বুঝলাম? যে কোনো দুইটা গ্রুপের সাপেক্ষে এক গ্রুপের সাপেক্ষে অন্য গ্রুপের। সাপোজ ধরো, যেমন ধরো যে এই এই পাশে কয়েকটা বেঞ্চ আছে। তোমরা তো অনেক সময় ক্লাসরুম দেখছো, তাই না? ছেলে মেয়েদের একসাথে ক্লাস হয় যেখানে, সেখানে দেখা যায় যে এটা মনে করো ডান পাশ, এটা মনে করো বাম পাশ। ওকে, তো দেখা যায় কি হয়, ডান পাশে এইদিকে মেয়েরা বসে, এদিকে ছেলেরা বসে, ঠিক আছে? তো মেয়েদের সাপেক্ষে ছেলেদের অবস্থান অথবা ছেলেদের সাপেক্ষে মেয়েদের অবস্থান কি? দেখো, মেয়েরা সবসময় ডান পাশে বসছে, ছেলেরা সবসময় বাম পাশে বসছে, এরকম। তো একটা গ্রুপের সাপেক্ষে আরেকটা গ্রুপের যে অবস্থান, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক অবস্থান। সো এই প্রশ্নটা দেখো, এখানে কি বলেছে? এখানে বলেছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের অবস্থানের পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যাবে। প্রথমত দেখো তো, আমি যদি এটা একটু লিখি, সেটা হচ্ছে পারমুটেশন, তাই না? পি ই আর এম ইউ টি এ টি আই ও এন। তো পারমুটেশন শব্দটা আছে, তাই না? দেখো তো, এই পারমুটেশন শব্দটার মধ্যে তোমার হচ্ছে স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণ হচ্ছে আমাদের পারমুটেশনে ই একটা, তারপরে হচ্ছে ইউ একটা, তারপরে হচ্ছে এ আছে, আই আছে, ও আছে। এ আছে, আই আছে, ও আছে, তাই না? আর কি আছে? আর কিছু নেই। আচ্ছা, দেখো তো পারমুটেশন শব্দটা কি? প্রথমত আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। তার মানে কি? এখানে দেখো, এটা যদি 1 নাম্বার হয়, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে আমাদের হচ্ছে একটা স্বরবর্ণ আছে 2 নাম্বার, 3 4, এটা হচ্ছে 5 নাম্বার, 6, এটা হচ্ছে 7 নাম্বার, এটা হচ্ছে 8 9 9 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার। তো দেখো আমাদের কত, 2 3 4 5, 2 2 5 7 9 10, এই নাম্বারগুলোতে তোমার হচ্ছে স্বরবর্ণ বসছে এবং বাকি নাম্বারগুলোতে হচ্ছে ব্যঞ্জন বর্ণ বসছে, মানে স্থানগুলোর কথা বলতেছি। তাহলে আমরা যদি আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করি, তাহলে মানে স্বরবর্ণগুলো ধরো ই এর জায়গায় ইউ আসলো, ইউ এর জায়গায় ই আসলো, এরকম করে কতভাবে কম্বিনেশন করা সম্ভব, এটা আমার কাছে জিজ্ঞেস করছে। তো এরকম যদি করতে চাই তাহলে কি করতে পারি? দেখো তো, আমার ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ব্যঞ্জন বর্ণ, তাই না? আচ্ছা, প্রথমত দেখো তো, স্বরবর্ণ 1 2 3 4 5, পাঁচটা স্বরবর্ণ পাঁচটা প্লেসে কতভাবে বসতে পারে? এখানে, 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 এখানে। পাঁচটা স্বরবর্ণ পাঁচটা প্লেসে পরস্পর 5 ফ্যাক্টোরিয়াল আকারে বসতে পারে না? গত ক্লাসের লেকচারে দেখছিলাম আমরা, মানে 5p5, পাঁচটা স্বরবর্ণ পাঁচটা প্লেসে কতভাবে বসতে পারে? 5p5, যেটার মান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, মানে npn ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ছিল না, ওই 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 সূত্র থেকে 5p5 ইজ ইকুয়ালস টু 5 ফ্যাক্টোরিয়াল উপায়। আর
তারপরে দেখো ব্যঞ্জন বর্ণগুলো দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো টোটাল 6টা ব্যঞ্জন বর্ণ 6টা প্লেসে কত উপায়ে বসতে পারে? 6টা ব্যঞ্জন বর্ণ 6টা প্লেসে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসতে পারে। ঠিক আছে, ভালো কথা। কিন্তু দেখো এখানে টি আছে কয়টা? একটা, দুইটা টি আছে না, দুইটা রিপিট হয়েছে, এই জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিব। এখন দুইটা আংশিক কাজ ছিল, সুন্দর করে গুণ করেছি। এখন এইটা যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা হচ্ছে কি করলাম, এই স্বরবর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণ সাপেক্ষে একদম জায়গায় স্থির, মানে এখানেই আমার স্বরবর্ণগুলো বসবে, এখানে এখানে ব্যঞ্জন বর্ণের সাপেক্ষে এখানে এরকম করে বসাইলাম, এবং বসানোর পরে আমরা পেয়েছি এই 5টা স্বরবর্ণ 5টা প্লেসে 5 ফ্যাক্টোরিয়াল আকারে বসেছে, এবং বাকি 6টা ব্যঞ্জন বর্ণ 6টা প্লেসে 6 ফ্যাক্টোরিয়াল আকারে বসেছে। দুইটা টি রিপিটেড ছিল, যার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করেছি। তো এটার ভ্যালু পাবো হচ্ছে আমরা 43,200, মানে 43,200। পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা কি বলেছে, সেকেন্ড শব্দটার বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় যেখানে স্বরবর্ণগুলো সর্বদা মধ্যম স্থান দখল করে। ভালো কথা, কি বলছে, কতগুলো শব্দ গঠন করা যায়, একটা স্বরবর্ণ নিব, দুইটা ব্যঞ্জন বর্ণ নিব, তার মানে কি টোটাল বর্ণ কয়টা? 3টা। তো আমরা এই যে 3টা প্লেস নিলাম, তো 3টার মধ্যে একটা স্বরবর্ণ নিব আর দুইটা ব্যঞ্জন বর্ণ নিব। আমার একটা কথা, একটা শর্ত এখানে জুড়ে দিয়েছে, সেটা কি, স্বরবর্ণ দুটি এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠন করা যায় যখন সর্বদা স্বরবর্ণ মধ্যম স্থান দখল করে। তার মানে কি, এই যে মধ্যম স্থানটাতে স্বরবর্ণ বসতে পারবে। শুধু স্বরবর্ণ কয়টা আছে দেখি তো, সেকেন্ড শব্দটা এরকম ছিল তাই না, সেকেন্ড, এস ই সি ও এন ডি, সেকেন্ড। এখানে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ ভাওয়েল হচ্ছে ই একটা, ও একটা, ই ও। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? কনসোনেন্ট গুলো কি কি আছে এখানে দেখো তো, এস সি এন ডি, এস সি এন এবং ডি, তাই না? এখানে 4টা ব্যঞ্জন বর্ণ আছে। প্রথম কথা কি, মাঝখানে ঘরের জন্য এই দুইটা সংখ্যা ছাড়া আর কিছু বসবে না বলে দিছে। সো দুইটা সংখ্যা এই প্লেসে, ধরো যে দুইটা সংখ্যা, দুইটা বর্ণ, সরি, তো দুইটা বর্ণ একটা প্লেসে কত ভাবে বসতে পারে? 2p1 উপায়ে বসতে পারে না? দুইটা বর্ণ একটা প্লেসে কত ভাবে বসতে পারে? 2p1 উপায়ে। এখন আমার বাকি প্লেস কয়টা? দুইটা। এখন দুইটা প্লেসে 4টা ব্যঞ্জন বর্ণ কত উপায়ে বসতে পারে? 4p2 উপায়ে। প্লেস কয়টা? দুইটা। কয়টা ব্যঞ্জন বর্ণ? 4টা। তো এই দুটাকে আমরা গুণ করব, কারণ এটা হচ্ছে আংশিক কাজ, এটাও একটা আংশিক কাজ, দুইটা মিলে আমাদের বর্ণ বসানো কমপ্লিট হলো, এই জন্য আমরা দুইটাকে গুণ করেছি। বুঝতে পারছো? তাহলে এইটা হবে আমাদের মোট বিন্যাস। মোট বিন্যাস, তো মোট বিন্যাস আমরা পাইলাম এখানে দেখো 2p1 ইন্টু 4p2। তো 2p1 ইন্টু 4p2 এটার ভ্যালু আসবে হচ্ছে 24। আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, দেখো প্রথমত ধরো একটা স্বরবর্ণ দুইটা ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করতে হবে, তাই না? দেখো প্রথমত এই 1 2 3, মাঝখানে প্লেসের জন্য অপশন কয়টা? এই যে এই প্লেসের জন্য অপশন কয়টা? ই এবং ও, তাই না? মানে এই প্লেসের জন্য অপশন হচ্ছে দুইটা, ইনটু, আচ্ছা, দুইটার মধ্যে একজন বসে গেছে, এই দুইটা প্লেসের জন্য অপশন কয়টা? প্রথমত এই প্লেসের জন্য অপশন কয়টা? 4টা, তাহলে 4। একজন বসে গেছে এই প্লেসের জন্য অপশন কয়টা? 3টা, তাহলে আমরা টোটাল কি পাচ্ছি দেখো। প্রথমত এখানে এই প্লেসের জন্য অপশন দুইটার যে কোনো একটা বসাইতে পারি, এই জন্য 2। এই প্লেসের জন্য অপশন কয়টা? 4টা কনসোনেন্টের মধ্যে যে কোনো একটা বসতে পারে, একটা বসে গেছে, এই প্লেসের জন্য অপশন কয়টা? এই 4টার মধ্যে একটা বসাইছি, তার মানে আমার বাকি আছে আরো 3টা। তো 3টা অপশন হচ্ছে এই প্লেসের জন্য, 3 4 12, 12 2 24, তো আমরা এটা পাচ্ছি হচ্ছে 24। বুঝতে পারছো? এটা ছিল প্রসেস 1, এটা ছিল প্রসেস 2। আমরা দুইভাবেই চিন্তা করে দেখলাম যে কোনটা দিয়ে আমাদের সুবিধা হচ্ছে। সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম এখানে 216, 216, এটা কি? এটা একটা সংখ্যা না? এটা হচ্ছে একটা সংখ্যা। আর এখানকার প্রতিটা ডিজিট 2 যেটা আছে, 1 যেটা আছে এবং 6 যেটা আছে, প্রত্যেকটা কি এক একটা অঙ্ক, তাই না? এগুলো এক একটা অঙ্ক। তাহলে অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য বোঝা গেল। পার্থক্য কি? প্রথমত কয়েকটা অঙ্ক মিলে গঠিত হয় সংখ্যা, তার মানে 2 1 6 এগুলো আলাদাভাবে অঙ্ক, তাহলে অঙ্কগুলা মিলিতভাবে আপনার সংখ্যা গঠিত হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এর পরের প্রবলেমটা দেখি, এখানে কি বলেছে, 1 2 3 4 5 6 7 8,
মানে এই 8টা অঙ্ক দিয়ে 5 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে যেখানে প্রতিটি অঙ্ক শুধুমাত্র একবার ব্যবহার করা যায়, এটা 1 নাম্বার শর্ত, এবং প্রতিটি অঙ্ক নিঃস্বার্থভাবে ব্যবহার করা যায়। তো চলো প্রথমটা সলভ করি। প্রথমটাতে কি বলছে, প্রতিটা অঙ্ক শুধুমাত্র প্রথমটাতে বলেছে প্রতিটা অঙ্ক শুধুমাত্র একবার ব্যবহার করা যায়। তো আমরা যদি 1 নাম্বারটা সলভ করি, দেখো এখানে 1 নাম্বারটাতে প্রতিটা অঙ্ক শুধুমাত্র একবার ব্যবহার করা যায়, তাই না? তাহলে এই যে আমাদের 5টা মনে করো অঙ্ক আছে, ঠিক আছে, 1 2 3 4 5, এই 5টা অঙ্ক। তাহলে আমি আমি কি করতে চাচ্ছি, আমি 5 অঙ্কের কয়টা সংখ্যা বানাইতে চাচ্ছি যেখানে প্রতিটা অঙ্ক যদি একবার ব্যবহার করি, তাহলে প্রথম ঘরের জন্য অপশন কয়টা বলো? 8টা সংখ্যার যে কোনোটা প্রথম ঘরে বসতে পারে, সেটা হচ্ছে 8 প্রথম ঘরের জন্য অপশন। এখন একটা সংখ্যা বসাই ফেলছি, দ্বিতীয় ঘরের জন্য অপশন কয়টা? 7টা। তারপর তৃতীয় ঘরের জন্য অপশন কয়টা? 6টা। এভাবে 5টা 4টা। সো এখানে সবগুলো গুণ হবে, কারণ কেন? সবগুলো আংশিক কাজ। তো এটা যেটা পাবো এটা হচ্ছে আমাদের আনসার। এখন এটাকে আরেকভাবে চিন্তা করতে পারি না ব্যাপারটা? ধরো যে 3 4 5, পাঁচটা প্লেসে তোমার এখানে আছে 8টা অঙ্ক, 5টা প্লেসে কত ভাবে বসতে পারে? সেটা হতে পারে 8p5 উপায়। 8p5 যে কথা, 8 থেকে 4 পর্যন্ত গুণ করা একই কথা, ঠিক আছে? তো এটা 8p5 যে কথা, 8 থেকে 4 পর্যন্ত গুণ করা একই কথা। এখন 2 নাম্বারটা সলভ করি তাহলে আমরা। সো এটা হচ্ছে আমাদের আনসার, এটা আর এটা, বুঝতে পারছো? তাহলে দ্বিতীয়টা দেখো তো কি বলেছে। দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু শর্ত দেওয়া নেই, আগেরটার ক্ষেত্রে শর্ত দেওয়া ছিল যে আমরা শুধুমাত্র প্রতিটা অঙ্ক একবারই ব্যবহার করতে পারি। এখানে কোনো শর্ত দেওয়া নেই। শর্ত দেওয়া নেই মানে কি, প্রতিটি অঙ্ক নিঃস্বার্থভাবে ব্যবহার করা যায়। তাহলে আমার অঙ্কটা এরকম হইতে পারতো 1 2 3 4 5 5, এরকম 5টা 1 হইতে পারতো, অথবা 5টা 2 হইতে পারতো, 3 4 5, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে আমি একটা ঘরে 2 ব্যবহার করতে পারলে পরেরটাতে পারবো না, তাই তো? তাহলে আমার প্রথম ঘরের জন্য অপশন কয়টা? 8টা। পরের ঘরের জন্য অপশন কয়টা? 8টা 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 এবং 8টা। সবগুলো আংশিক কাজ, এই জন্য জাস্ট গুণ করে দিব, গেল। তাহলে এই নিয়ে আমাদের সংখ্যাটা ফিল আপ হয়ে গেল। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 8^5। আমরা একটা সূত্র শিখছিলাম, তোমাদের মনে আছে কিনা গত ক্লাসে শেষের দিকে, যে ওই যে ভোটারের সংখ্যা, যে প্রতিটা ভোটারের জন্য অপশন কোড 2টা করে, তাই না? 2^1,75,000 এরকম সামথিং ছিল। তো সেরকম, তো আমরা দেখেছিলাম n^r, কোনো যদি শর্ত না থাকে তাহলে নিঃশর্ত ভাবে থাকলে এটা হইতে হবে n^r, ঠিক আছে? n^r সংখ্যক অপশন থাকে এখানে বিন্যাস করার জন্য। তো পরের একটা দেখো, বলছে প্রত্যেক সংখ্যায় প্রতিটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে, প্রতিটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে 517043 এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? ঠিক আছে, তো প্রথমত অর্থপূর্ণ সংখ্যা কি ভাইয়া? অর্থপূর্ণ সংখ্যা হলো, যেমন ধরো তোমার কি বলছে, 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা, ওখানে যেটা লেখা আছে দেখো 517043, 517043, তাই না? আচ্ছা, আমি যদি জিরোটা সামনে এনে দিই, তাহলে তারপরে দেখো 51743, হচ্ছে না? হচ্ছে তো। কি 6 অঙ্ক বিশিষ্ট হয়েছে, সামনে জিরো থাকা মানে কি, থাকা যেই কথা না থাকাই এক কথা। 1 2 3 4 5, 5 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল না সংখ্যাটা? তার মানে কি, অর্থপূর্ণ সংখ্যা, 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা বা যে কোনো অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হওয়ার জন্য আমার প্রথমে যে এই স্থানে এইখানে কখনো জিরো হতে পারবে না, ঠিক আছে? শুরুতে জিরো হইলে ওটা আর অর্থপূর্ণ থাকে না। তার মানে কি, শুরুতে জিরো হওয়া যাবে না, তাহলে আমরা তোমাদের যে কোনো অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে পারি। তাহলে কিভাবে করতে পারি এটা? প্রথমত আমাকে কি বলছে, অঙ্কগুলো দেখি লিখিত, কি বলছে, 5 1 7 0 4 এবং 3, এই অঙ্কগুলো আছে না? আচ্ছা, তো এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাবো। 6টা অঙ্কের জন্য 6টা প্লেস আঁকি আগে, দেখো এই যে এটা 1 2 3 4 5 6, 6টা প্লেস, 6টা অঙ্ক। এর মধ্যে কি হয়েছে, শর্ত হচ্ছে আমাদের তোমার 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হওয়ার জন্য একক স্থানের জন্য অপশন, একক স্থানে কখনো জিরো বসতে পারবে না। তাহলে একক স্থানের জন্য অপশন কয়টা দেখো, 1 2 3 4 5, 5টা সংখ্যা একটা স্থানে কত ভাবে বসতে পারে? 5p1 উপায়। একটা সংখ্যা মানে 5টা সংখ্যা একটা উপায়ে বসতে পারে। বাকি সংখ্যা থাকে কয়টা? এখন মনে করো আমি 5 বসাইছি, তাহলে আর সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5, বাকি থাকে 5টা সংখ্যা। আর বাকি প্লেস কয়টা? 1 2 3 4 5, 5টা সংখ্যা 5টা স্থানে কত উপায়ে বসতে পারে? 5p5 উপায়ে না? তাহলে এই দুটো আংশিক কাজ, এই জন্য করে দিলাম গুণ। দ্যাট মিনস আমরা পাইলাম হচ্ছে 5p1 ইন্টু 5p5। 5p5 মানে কি, ফ্যাক্টোরিয়াল 5,
তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5p5 এর মান 5 ইন্টু 5p1 এর মান 5 ইন্টু 5p5 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। দ্যাট মিনস এটা হচ্ছে 5 ইন্টু 120, যার ভ্যালু হচ্ছে 5×12 = 60, দ্যাট মিনস 600। ওকে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেসে আমরা করতে পারি, দেখো আমাদের 6টা অঙ্ক, 1 2 3 4 5 6, 6টা অঙ্কের জন্য 6টা প্লেস। প্রথম ঘরের জন্য অপশন কয়টা বলো তো? প্রথম ঘরে 0 বসতে পারবে না, তাছাড়া যে কোনো কিছু বসতে পারবে। তাহলে 0 যদি না বসাই তাহলে আমি 0 বাদ দিয়ে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। সো প্রথম ঘরের জন্য অপশন কয়টা? 5টা। এখন একটা সংখ্যা বসে গেছে, মনে করো যে একটা সংখ্যা 1 বসে গেছে, তাহলে এখন দ্বিতীয় ঘরে 0 বসতে পারবে, তৃতীয় ঘরে বসতে পারবে, যে কোনো ঘরে 0 বসতে পারবে। সো একটা সংখ্যা বসাইছি, আমার সংখ্যা আর বাকি আছে কয়টা? 1 2 3 4 5, 5টা সংখ্যা বাকি আছে, 5টা সংখ্যা। তাহলে দ্বিতীয় ঘরের জন্য অপশন কয়টা? 5টা। তারপর তৃতীয় ঘরের জন্য অপশন কয়টা? অলরেডি এখানে একটা, এখানে একটা, দুইটা সংখ্যা বসাইছি না? আচ্ছা, 0 মনে করো যে এখান থেকে যে কোনো দুইটা সংখ্যা বসাই দিছি, আর সংখ্যা আছে কয়টা? 1 2 3 4, 4টা সংখ্যা আছে। সো পরের ঘরের জন্য অপশন 4টা, তারপরের ঘরের জন্য 3টা, তারপরে 2টা, তারপরে 1টা। এগুলো সবগুলো যেহেতু আংশিক কাজ, জাস্ট আমরা গুণ করে দিব সিম্পলি, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ডিজায়ার্ড অ্যান্সার, যেটা হবে 600। বুঝতে পারছো? খুবই ইজি, তেমন কিছু না। এটা হচ্ছে আমাদের প্রসেস 1, এটা হচ্ছে আমাদের প্রসেস 2। আমরা জাস্ট লজিক অ্যাপ্লাই করে করে করছি যে কোনটাতে কয়টা অপশন আছে, কোনটার জন্য কি আছে। এটা তো সলভ হলো প্রথমটা, যে কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। এবার পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে? কতগুলো সংখ্যায় শতক স্থানে শূন্য থাকবে, তাই না? আচ্ছা, তাহলে আগে এটা একটু মুছে ফেলি, তাহলে জায়গা হবে আমাদের। আচ্ছা, এরপরে কি বলছে? এদের মধ্যে কতগুলো সংখ্যায় শতক স্থানে শূন্য থাকবে? কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 6 অঙ্ক বিশিষ্ট। 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য প্লেস কি? 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা, একক দশক শতক এটা তো জানা আছে, তাই না? তাহলে এই শতক স্থানে, একক দশক শতক, শতক স্থানে আমি শূন্য ফিক্সড করে দিছি, বলে দিয়েছে যে এদের মধ্যে কতগুলো সংখ্যায় শতক স্থানে শূন্য থাকবে। শতক স্থানে 0 বসায় দিছি, তাহলে আমাদের প্লেস আর কয়টা ফাঁকা আছে বলো তো? 1 2 3 4 5, পাঁচটা প্লেস ফাঁকা আছে। ওখানে সংখ্যা কয়টা আছে? 0 বাদ দিয়ে 1 2 3 4 5, 5টা। তাহলে 5টা সংখ্যা 5টা প্লেসে কত ভাবে বসতে পারে? 5p5 উপায় না, মানে ফ্যাক্টোরিয়াল 5 উপায়, তার মানে হচ্ছে 120টা উপায়। তাহলে আমরা 120টা উপায়ে এই মানে এখানে মাঝখানে যদি 0 ফিক্স করে দেই, 120টা উপায়ে বাকি সংখ্যা, বাকিগুলা দিয়ে, বাকি অঙ্কগুলা দিয়ে আমরা সংখ্যা বানাইতে পারবো। আচ্ছা, সো পরের কোশ্চেনটা দেখি। পরে কি বলেছে? 0 1 2 3 4 5, আই হোপ 1টা দেখা যাচ্ছে, ঠিক আছে। 0 1 2 3 4 5, এই 5টা সংখ্যার 5টা অঙ্কগুলোকে প্রতি সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে। আচ্ছা, বিজোড় সংখ্যাগুলো কেমন হয়? জাস্ট লাইক আমি লিখলাম 13। ওকে, সো 13 একটা কি জোড় না বিজোড় সংখ্যা? অবশ্যই একটা বিজোড় সংখ্যা। আমি আরেকটা সংখ্যা লিখি, দেখেন আপনারা, 5 1 2 3 5 6, এই সংখ্যাটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? শেষের ঘরে জোড় আছে, এই জন্য এই সংখ্যাটা হচ্ছে জোড়। আচ্ছা, তাহলে তাহলে আমরা কি বলতে পারি? দেখেন, আপনার হচ্ছে যে কোনো সংখ্যার শেষের ঘরে যদি বিজোড় থাকে, সংখ্যাটা বিজোড়। যে কোনো সংখ্যার শেষে যদি জোড় থাকে, তাহলে সে সংখ্যাটা হবে জোড়। লাইক আমি আরেকটা সংখ্যা লিখলাম 5 1 3 5, এখানে দেখেন লাস্টের সংখ্যাটা কত? 5। তাহলে এই 5টার কারণে এই পুরো সংখ্যাটা হয়ে যাবে বিজোড়, বিকজ 5 বিজোড়, এই জন্য পুরো সংখ্যাটাও বিজোড়। বুঝতে পারছি? ওকে, এখন দেখেন কি বলেছে। আমার 0 1 2 3 4 5 এই অঙ্কগুলোকে মাত্র একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তো 3 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা, তার জন্য প্লেস কয়টা? 3টা। তাহলে 1 2, এই যে হয়ে গেল 3 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যার জন্য প্লেস তো বানাই ফেলছি। এখন আমাকে কি বলেছে? বিজোড় সংখ্যা গঠন করার জন্য কি এই ঘরে আমাকে বিজোড় বসাইতে হবে। এখানে কি 1 3 আর 5, এই তিনটাই তো বিজোড়, তাই না? এই ঘরের জন্য অপশন কয়টা? তাহলে 1 একটা, 3 একটা, আর 5 একটা। এই তিনটা অপশন না আমার এই ঘরের জন্য। আচ্ছা, তাহলে এই ঘরে তিনটা সংখ্যা একটা প্লেসে কত উপায় বসাইতে পারি? 3p1 উপায়ে। তিনটা সংখ্যা একটা প্লেসে কত উপায় বসাইতে পারি? 3p1 উপায়ে। ওকে, গেল। তারপরে আর কি কি সংখ্যা বাকি আছে? একটা সংখ্যা বসাই ফেলছি। আমার বাকি দুইটা ঘরের জন্য দেখেন, এই যে
এই ঘরে কি আমি জিরো বসাইতে পারবো? জিরো বসাইলে কিন্তু সংখ্যাটা আর অর্থপূর্ণ হবে না, যার কারণে আমি এখানে জিরো বসাইতে পারবো না। একটা সংখ্যা মনে করেন বসাই ফেলছি, জিরো বসাইতে পারবো না। আমার সংখ্যা আছে আর কয়টা, 1 2 3 4, চারটা সংখ্যা এই একটা প্লেসে কত উপায়ে বসাইতে পারি? 4p1 উপায়ে, তাই না? 4p1 উপায়ে চারটা সংখ্যা একটা প্লেসে বসাইতে পারি। সো এখানে 4p1 উপায়ে একটা আমি এই রুম ফিল আপ করলাম, এই রুম ফিল আপ করলাম। এখন এইটার পালা। দেখেন আমি একটা সংখ্যা বসাইলাম, তারপরে হচ্ছে সামনেও একটা সংখ্যা বসাইলাম। সাপোজ ওখানে 1 বসাইছি, এখানে 2 বসাইছি, দুটো সংখ্যা বসাইছি। আর সংখ্যা থাকে কয়টা? এই যে জিরোটা কিন্তু আগের বার নিইনি, কিন্তু এই রুমে এইখানে তো জিরো তো বসতে পারে, তাই না? আচ্ছা, জিরো যদি বসে তাহলে কি হইতে পারে? 1 2 3 4। এখনো আমার হাতে চারটা সংখ্যা আছে। এই চারটা সংখ্যা একটা প্লেসে কত উপায়ে বসতে পারে? 4p1 উপায়ে বসতে পারে, তাই না? 4p1 উপায়ে চারটা সংখ্যা একটা প্লেসে 4p1 উপায়ে বসতে পারে। দেখেন তো, এইটার মাধ্যমে আমার পুরা সংখ্যা বসানোর কাজটা শেষ হয়েছে। যার কারণে এইটা হচ্ছে আমাদের আংশিক কাজ। জাস্ট করে দিলাম গুণ, সুন্দর করে। আচ্ছা, গুণ করে দিলাম, দিয়েছি তো। এইটা যে ভ্যালু পেয়েছি, এটাই হচ্ছে আমাদের মোট বিন্যাস। এটা হচ্ছে আমাদের মোট বিন্যাস। এটা ক্যালকুলেট করি, কি আসবে? প্রথমত 4p1 মানে কি? 4 ইন্টু 4p1 মানে 4 ইন্টু 3p1 মানে 3, 4 4 16, 3 16 48। আমাদের সংখ্যা মানে আমরা টোটাল 48 উপায়ে বিজোড় সংখ্যাগুলো তৈরি করতে পারি এই 5টা অঙ্ক দিয়ে। এটা আর এটা তো গেল একভাবে। আরেকভাবে চিন্তা করি, চলেন। সাপোজ আমার এই যে 3টা ঘর আছে, প্রথম ঘরের জন্য অপশন কয়টা? প্রথম ঘরে অবশ্যই 1 3 এবং 5, এই 3টা বসতে পারে, তাহলে হবে বিজোড়। তাহলে আমি প্রথম ঘরের জন্য অপশন পাচ্ছি 3টা। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে দেখেন এই ঘরের জন্য অপশন কয়টা? এই ফার্স্টের ঘরের জন্য অপশন 0 বাদ, এবং একটা সংখ্যা বসায় ফেলছি ওইটা বাদ। তাহলে এই ঘরের জন্য অপশন কয়টা? 4টা। এই ঘরের জন্য অপশন কয়টা? এই ঘরের জন্য অপশন অলরেডি 2টা সংখ্যা বসাই ফেলছি, আমার হাতে আর 4টা সংখ্যা আছে 6টার মধ্যে। সো বাকি 4টা এই ঘরে বসবে। সো আমাদের ফাইনালি পাইলাম এখানে 16 3 16 48, 48টা। তাহলে 48 উপায়ে আমরা এই শর্ত মেনে বিজোড় সংখ্যা গঠন করতে পারি এই অঙ্কগুলো দ্বারা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি কি বলেছে। 0 1 2 3 4 5 অঙ্কগুলোকে প্রতি সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়? তো আগের বার ছিল বিজোড় সংখ্যা গঠন করা, এবার আমাকে বলে দিয়েছে জোড় সংখ্যা কতগুলো গঠন করতে পারি। ভালো কথা। কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই গেল আমাদের একটা বক্স, যার মধ্যে এই 1 2 3টা অঙ্ক বিশিষ্ট। এখন একটা নোট লিখে নিই সাইডে, এটা হচ্ছে নোট। নোট হচ্ছে জোড় সংখ্যায় জিরো আসে ভেজাল করার জন্য। এই হচ্ছে আমাদের নোট। কি হয়েছে? জোড় সংখ্যায় 0 আসে ভেজাল করার জন্য। কেন লিখলাম এখনই বুঝতে পারবেন। দেখেন, প্রথমত এটা এখানে না লিখে একটু সাইড করে লিখি, তাহলে মনে হয় আরো ভালো হয়। ধরেন আমার এই যে এখানে প্লেস, কিসের জন্য প্লেস? এটা আমার 3 অঙ্কের জোড় সংখ্যা গঠন করব, এই জন্য প্লেস। তাহলে জোড় সংখ্যার জন্য এখানে এই ঘরে কি কি বসতে পারে? 1 2 বসতে পারে, 4 বসতে পারে, এখান থেকে লিখেছি, তাই না? অথবা 0 বসতে পারে। আচ্ছা, আমি শুরুতে ধরেন 2 4 এর মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে এই ঘরের জন্য অপশন কি? এই ঘরের জন্য হচ্ছে দুইটা থেকে দুইটা সংখ্যা একটা প্লেসে কত ভাবে বসতে পারে? 2p1 উপায়ে বসতে পারে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন এই প্রথম ঘরের জন্য অপশন কয়টা? প্রথম ঘরে 0 বসতে পারবে না, আর একটা সংখ্যা অলরেডি বসে গেছে। তাহলে আমার সংখ্যা কয়টা এখন? 1 2 3 4, চারটা সংখ্যা একটা প্লেসে কত ভাবে বসতে পারে? 4p1 উপায়ে বসতে পারে না? আচ্ছা, তো চারটা সংখ্যা একটা প্লেসে বসাইলাম, এখানেও বসাইলাম। তাহলে আমার বাকি থাকে কয়টা? একটা দুইটা সংখ্যা অলরেডি বসাইছি। এখন ধরে নিলাম দুইটা সংখ্যা বসানো হয়ে গেছে, তাহলে আমার সংখ্যা আছে আরো চারটা সংখ্যা একটা প্লেসে 4p1 উপায়ে বসতে পারে। শেষ। তাহলে এই আমাদের ক্যালকুলেশন গেল। খেলা কি শেষ? না। কেন? ধরেন এটা একটা কেস হইতে পারে। আরেকটা কেস কি হইতে পারে? আমাদের শেষের অঙ্কে আমি স্থানে আমি 0 বসাই দিছি। ধরেন শেষের অঙ্কে স্থানে যদি আমি 0 বসাই দেই, তাহলে আমার এই ঘর দুইটা ফাঁকা আছে না? এখানে আমার দেখেন 1 2 3 4 5, টোটাল 5টা সংখ্যা আছে। তো 0 বসাইলে 5টা সংখ্যা আপনার হচ্ছে দুইটা প্লেসে কত ভাবে বসতে পারে? 5p2 উপায়ে বসতে পারে, তাই না? আচ্ছা, 5p2 উপায়ে 5টা সংখ্যা দুইটা প্লেসে বসতে পারে। দেখেন এইটা একটা সম্পূর্ণ কাজ। কারণ হচ্ছে এইটা মিলে আপনার একটা জোড় সংখ্যা গঠনের কয়টা গঠন করতে পারে হিসাব করছি। এইটা মিলে কয়টা জোড় সংখ্যা গঠন করতে পারে? যখন
যখন শেষ অঙ্কে 0 বসে এটা হিসাব করছি। এটা একটা সম্পূর্ণ কাজ, এটা একটা সম্পূর্ণ কাজ। আমরা গত ক্লাসে দেখছিলাম সম্পূর্ণ কাজগুলো আমরা কি করি, সম্পূর্ণ কাজগুলো আমরা যোগ করি। সো আমরা এটাকে সুন্দর করে যোগ করে দিব, দিয়ে যেটা পাবো এইটা হচ্ছে এই অঙ্কগুলোকে নিয়ে মাত্র একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করার শর্ত, মানে কত ভাবে গঠন করতে পারি, এটা হচ্ছে আমাদের টোটাল বিন্যাস। টোটাল বিন্যাস, এই মার্কারটা ভালো না, মার্কারটা চেঞ্জ করতে হবে নেক্সট দিন ইনশাআল্লাহ। দেখেন টোটাল বিন্যাস, টোটাল বিন্যাস হচ্ছে এইটা প্লাস এইটা, এই দুইটা যদি যোগ করি আমরা যেটা পাবো, এখান থেকে কত কত পাবো দেখেন তো। 4p1 মানে কি 4 ইন্টু 4p1 মানে 4 ইন্টু 2p1 মানে 2 প্লাস এখান থেকে 5p2 মানে কি 5 ইন্টু 4। তাহলে এই দুইটা মিলে কি পাচ্ছি, 4 4 16, 16 2 32 প্লাস 4 5 20। ওকে, এই দুইটা মিলে কত হয় 52, তাই না? তার মানে কি, তার মানে আমরা 52 মানে 52টা উপায়ে এই অঙ্কগুলোকে দিয়ে প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে আমরা বিন্যাস করতে পারবো, মানে জোড় সংখ্যা গঠন করতে পারবো। এটা হচ্ছে আমাদের মোট বিন্যাস। এগুলো কথাই লিখবেন, পরীক্ষার হলে কি করবেন, জাস্ট এগুলো কথা লিখবেন এবং মুখে যেগুলো বলছি এই বাংলা কথাগুলো লিখে দিলেই হবে। 4 5 6 7 8, ঠিক আছে, এর প্রত্যেকটি একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্কের কয়টি বিজোড় সংখ্যা গঠন করা যায়। এটা ইজি না? এখন 3 অঙ্কের বিজোড় সংখ্যা মানে কি, 3 অঙ্কের বিজোড় সংখ্যার জন্য প্লেস কয়টা হবে, 3টা। এই যে 1 2 3, তিনটা প্লেস, তিনটা প্লেসে 3 অঙ্কের বিজোড় সংখ্যা আমি বসাইতে চাই। প্রথমত বিজোড় সংখ্যার শর্ত কি দেখছিলাম, বিজোড় সংখ্যা হওয়ার জন্য এইখানে বিজোড় সংখ্যা বসতে হবে, তাহলে এটা বিজোড় সংখ্যা হওয়া সম্ভব, তাই না? তো এখানে বিজোড় হওয়ার জন্য আমরা বিজোড়ের মধ্যে কি কি পাচ্ছি, 4 5 একটা বিজোড় এবং 7 একটা বিজোড়। সো এখানে হয় 7 বসবে অথবা 5 বসবে, এই দুইটার মধ্যে একটা বসবে। তো দুইটা সংখ্যা একটা প্লেসে কত উপায় বসতে পারে, 2p1 উপায়, তাই না? ওকে, আর দেখেন তো প্লেস আছে কয়টা, দুইটা। একটা সংখ্যা বসাইছি, তার মানে আমার ধরেন বাকি সংখ্যা আছে 1 2 3 4, চারটা সংখ্যা আছে। সো চারটা সংখ্যা দুইটা প্লেসে কত ভাবে বসতে পারে, 4p2 উপায়। এটা একটা আংশিক কাজ, এই দুইটা বসানো নিয়ে আংশিক কাজ। এই মিলায়ে আমরা বিজোড় সংখ্যা কয়টা কত ভাবে বসাইতে পারি এটা আমরা গণনা করে ফেললাম। সো এই আংশিক কাজগুলো আমরা সুন্দর করে গুণ করে দিলাম। এটা হবে আমাদের টোটাল বিন্যাস, যে এর মাধ্যমে আমরা কত ভাবে মাত্র একবার ব্যবহার করে অঙ্কগুলা কতগুলো বিজোড় সংখ্যা গঠন করতে পারি, সেইটার বিন্যাস। সো এটা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের তাহলে 4p2 মানে কি 4 into 3 into 2p1 that means 2। সো আমরা ফাইনালি কত পাচ্ছি দেখেন, 4 দুগুণে 8 3 8 24। সো আমরা 24 ওয়েজ, তো আমরা 24টা উপায়ে এই 4 5 6 7 8 এই প্রত্যেকটি একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে পারি। হোপফুলি বুঝতে পারছি। পরে এই কোশ্চেনটা দেখেন, এখানে কি বলছে 1 2 3 4 5 6 অঙ্কগুলো প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে 4000 থেকে 5000 এর মধ্যে কয়টা বিজোড় সংখ্যা গঠন করা যায়। আচ্ছা দেখেন তো, আমি যদি লিখি 1 2 3 1 2 3 6 1 2 3 6, আমি যদি লিখি এটা কি 4000 3000 থেকে 4000 থেকে 5000 এর মধ্যে পড়ে না তো। আবার যদি লিখি 3 2 5 6 3 2 5 6, এটা কি 4 থেকে 5000 এর মধ্যে পড়ে না। আমি যদি লিখি 4 3 2 1, দেখেন তো এটা কিন্তু 4000 থেকে 5000 এর মধ্যে পড়ে। আবার দেখো যদি লিখি 5 6 5 3 2 1, এটা কিন্তু 4 থেকে 5000 এর বেশি হয়ে গেল। তার মানে কি বুঝলাম, তার মানে প্রথম এই যে এই ঘরে একক দশক শতক হাজার, এই হাজার স্থানের ঘরে অবশ্যই 4 বসাইতে হবে, তাহলে আমরা 4000 থেকে 5000 এর মধ্যে একটা সংখ্যা পাবো, তাই তো? আচ্ছা, তো আমরা আমাদের তাহলে কি কি পাচ্ছি দেখেন, এটার জন্য প্লেস কয়টা লাগবে, একক দশক শতক হাজার, এই যে 4টা প্লেস লাগবে। তো তার জন্য প্রথম ঘরটা কিন্তু ফিক্সড 4 না দিলে আমরা 4000 থেকে 5000 এর মধ্যে সংখ্যা বের করতে পারছি না। তাহলে 4 ফিক্স করে দিলাম, তাহলে 4 বসাইছি, 4 বাদ। এখন দেখেন এইখানে আরেকটা কথা বলছে যে কয়টা বিজোড় সংখ্যা গঠন করা যায়। বিজোড় সংখ্যা গঠন করার জন্য অবভিয়াসলি আমাদের বিজোড় সংখ্যাগুলো বসাইতে হবে লাস্টের প্লেসে, না হলে বিজোড় সংখ্যাই হবে না, তাই না? তাহলে লাস্টের প্লেসে কি কি বসাইতে পারি, 1 3 5, এই লাস্টের প্লেসের জন্য অপশন আছে কয়টা, বিজোড় অঙ্ক আছে এখানে 1 3 5 তিনটা, তাই না? সো আমরা যদি এখানে তিনটা বসাই, তাহলে আমার এই লাস্টের প্লেসটা ঠিক হচ্ছে। তিনটা সংখ্যা একটা প্লেসে কত উপায়ে বসাইতে পারি, 3p1 উপায়ে তিনটা সংখ্যা একটা প্লেসে বসাইতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমার বাকি প্লেস আর কয়টা আছে, দুইটা। আমার সংখ্যা আর কয়টা আছে দেখেন, এখানে 4 বসাইছি, 4 কেটে দিছি, ধরেন ওখানে আরেকটা সংখ্যা 1 3 5 এর মধ্যে 5 বসাই ফেলছি, তাহলে আমার আর সংখ্যা বাকি থাকলো কয়টা, 1 2 3 এবং 6, চারটা সংখ্যা না? সো চারটা সংখ্যা দুইটা প্লেসে কত উপায় বসতে পারে, 4p2 উপায়ে বসতে পারে। তাহলে আমরা এটা চলেন ক্যালকুলেট করি, এটাই তো আমাদের টোটাল বিন্যাস, এটা হচ্ছে আমাদের টোটাল বিন্যাস।
সো আমরা টোটাল বিন্যাসটা পেয়ে গেলাম। এখানে দেখেন 4p2 না, তাহলে এখানে 4p2 মানে কি 4 × 3 × 3p1, দ্যাট মিনস 3, তাহলে 3 3 কে 9, 4 9 36, টোটাল 36টা উপায়ে আমরা কি করতে পারি, আমরা 4000 টোটাল 36টা সংখ্যা বানাইতে পারি, যেটা হচ্ছে 3000 থেকে 4000 এর মধ্যে, এবং এটা অবশ্যই বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে, এই যে এরকম একটা গোল টেবিল আছে, গোল টেবিলের মধ্যে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি বসে আছে। আমার আরেকটা গোল টেবিল আছে, যেখানে এই গোল টেবিলের মধ্যে এখানে এ, এখানে বি, এখানে সি এবং এখানে ডি বসে আছে। ধরেন আরেকটা গোল টেবিল আছে, ঠিক আছে, এই যে এটা মনে করেন খুব সুন্দর হয়েছে। এখানে এ, এখানে বি, এখানে এ তো বসাইছি, সো এখানে এ, এখানে বি, এখানে সি এবং এখানে ডি বসে আছে। ওকে, আর ধরেন যে আরেকটা গোল টেবিল আছে, যেটার মধ্যে এইখানে আমাদের হচ্ছে এ কোথায় কোথায় বসাইছি, উপরে নিচে, এখানে বসাইনি তাই না, এখানে ধরেন এ, বি, সি, ডি। ঠিক আছে, তো আমাদের কাছে মনে করেন একটা রাউন্ড টেবিল, যেখানে আমরা এ বি সি ডি বসাইছি। আমরা বিন্যাসের ক্ষেত্রে কি জানি বলেন তো, সাপোজ ধরেন এ বি সি ডি, এটা, হ্যাঁ, এটাকে যদি আমরা বিন্যস্ত করি এরকম পাই না, এ বি সি আর সামনে একটা ডি, তারপরে আবার পাই এ বি সি ডি, তারপরে আবার পাই এ বি সি ডি। ওকে, সো এরকম বিন্যাস আমরা অনেকগুলো পাই। তো আমরা চারটা সংখ্যাকে যদি বিন্যাস করতাম, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত পাইতাম, মানে কি 4 × 3 × 2 × 1, তার মানে কি 3 4 12, 12 2 24, তার মানে 24টা এরকম কম্বিনেশন পাইতাম আমরা, বিন্যাস পাইতাম, সরি, পারমুটেশন পাইতাম। তাহলে আমরা যদি এখন চক্রক্রমিক বিন্যাসে দেখি, দেখেন তো 1 2 3 4, এখানে দেখেন এ বি সি ডি একই সিকোয়েন্সে আছে, আবার এখানে এ বি সি ডি, আপনার দেখে বাইরে থেকে দেখে মনে হতে পারে যে এটা তো এখানে আছে, এখানে তো ডি আছে, তার মানে এটা মনে হয় আলাদা বিন্যাস। না, ও যদি গোল টেবিলে সাপোজ ধরো ও ওখানে বসে আছে, তুমি উপর থেকে ছবি তুলছো, ঠিক আছে, একবার একবার এরকম করে ছবি তুলছো, একবার একটু ঘুরে গিয়ে এভাবে ছবি তুলছো, একবার এভাবে ছবি তুলছো, তো তুমি যদি তিনবার তিনভাবে ছবি তোলো, ওরা বসে আছে সেম ভাবে, কিন্তু তুমি দেখতেছো এক একজনকে এক এক জায়গায়। ঠিক আছে, তার মানে কি বুঝলাম, তার মানে এই বিন্যাসগুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু তোমার দেখার ভঙ্গিতে দেখা যাচ্ছে যে না, এ তো এখানে আছে, এখানে তো এ আবার নিচে আছে, এখানে তো এ আবার উপরে আছে, তার মানে এগুলো মনে হয় আলাদা আলাদা বিন্যাস, কিন্তু প্রকৃতপক্ষে এরা একই বিন্যাস। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে ভিন্ন ভিন্ন বস্তুকে চক্রাকারে সাজালে মোট বিন্যাস, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে চক্রাকারে সাজালে মোট বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল n-n। এত বুঝতে পারলাম, তার মানে কি n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে যদি আমি এরকম চক্রাকারে সাজাই, তাহলে মোট বিন্যাস হবে n-1 এর ফ্যাক্টোরিয়াল। এটা তো দেখলাম আমরা n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে চক্রাকারে সাজালে। এবার একবার চিন্তা করো তো, কোথাও যখন বিয়ে হয়, সাপোজ ধরেন একটা মালা তৈরি করা হয়েছে, যেখানে এগুলো মুক্তা দিয়ে সাজানো হয়েছে, এখানে মুক্তাগুলো এক একটা নাম দেওয়া হয়েছে। এখন বর যখন এভাবে ধরে আছে মালাটা, তখন সে দেখতেছে, ধরে নিলাম এটা ডান পাশ, এটা বাম পাশ, ঠিক আছে, তো সে দেখতেছে এই পাশে যে তার ডান পাশে বি মুক্তাটা আছে, তারপরে তার অপোজিটে যখন তার ওয়াইফ এভাবে ধরে আছে, তখন সে দেখতেছে যে তার বাম পাশে, ঠিক আছে, এই মালাটা হয়ে গেছে বাম, এটা হয়ে গেছে ডান। তার মানে কি বুঝলাম, তার মানে আসলে কি বিন্যাস দুইটাই একই, কিন্তু একজন এইভাবে দেখতেছে, একজন উল্টা ভাবে দেখতেছে, যার কারণে দেখতে পাচ্ছে যে মুক্তাটা বি মুক্তাটা আসছে এই পাশে ডান পাশে দেখতেছে, আবার যে ওয়াইফ আছে ও দেখছে যে বি মুক্তাটা বাম পাশে আছে। তার মানে কি, তার মানে যে সকল বস্তু n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে, সো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে গোলাকার মালা তৈরি করা যায়, n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 আকারে, এতটা। তার মানে কি বুঝলাম,
n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে গোলাকার মালা তৈরি করা যায় n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 উপায়ে। তার মানে কি, যে সকল বস্তুকে আমরা দুই দিক থেকে অবজার্ভ করতে পারি, ঠিক আছে, ওই ক্ষেত্রে আরো 2 দিয়ে ভাগ হবে, কারণ এ দেখতেছে একরকম, এ দেখতেছে একরকম, বাট আলটিমেটলি দুইটাই সেম, যে এই পাশ থেকে দেখার কারণে আর আরেকজন উল্টা পাশ থেকে দেখার কারণে মনে হচ্ছে যে মুক্তা দুইটা হয়তো দুই পাশে আলাদা আলাদা, বাট দুইটার অবস্থান বা পজিশন তো সেম। তার কারণে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে গোলাকার মালা তৈরি করা যায় n-1 ডিভাইডেড বাই 2 এতটা উপায়ে। এবার দেখেন পরের কোশ্চেনটা, 20 জন ব্যক্তির প্রত্যেককে নিয়ে একটি নাগরদোলায় মোট কত রকমের বিন্যাস সম্ভব? নাগরদোলা কি আপনার মালার মতো না, দুই পাশ থেকে দেখা যায়, তো যেগুলোকে দুই পাশ থেকে দেখা যায় এগুলো বিন্যাস কি n-1 ফ্যাক্টোরিয়ালের n-1 ডিভাইডেড বাই 2 এরকম ছিল। তার মানে এটার মোট বিন্যাস কত হবে? মোট বিন্যাস, সো এটার মোট বিন্যাস হবে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। এখানে কত 20 জন ব্যক্তি আছে, সো 20-1 এটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, তার মানে কি 19 ফ্যাক্টোরিয়াল বাই 2। এত উপায়, ঠিক আছে, এত রকম বিন্যাস করা সম্ভব। এখন একটা সুন্দর একটা নোট লিখি, যে যে সকল বস্তু এক পাশ থেকে অবজার্ভ করা যায়, যে সকল বস্তুকে এক পাশ থেকে অবজার্ভ করা যায় তাদের চক্রবিন্যাস হবে n-1 ফ্যাক্টোরিয়াল n-1। ওকে, আর যে সকল বস্তুকে দুই পাশ থেকে অবজার্ভ করা যায়, তাহলে এর পরেরটা কি হবে? যে সকল বস্তু দুই পাশ থেকে অবজার্ভ করা যায় তাদের বিন্যাস কি হবে? তাদের বিন্যাস আরো 2 দ্বারা ভাগ হবে। দুই পাশ থেকে অবজার্ভ করা যায় না, এই জন্য n-1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 আরো 2 দ্বারা ভাগ করে দিব। দ্যাটস ইট, খুব কঠিন না। পরের প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, 8টা ভিন্ন ধরনের মুক্তা কত রকমের একটা ব্যান্ডে লাগিয়ে হার তৈরি করা যায়। তো আমার টোটাল মুক্তা আছে কয়টা? 8টা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের মুক্তা আছে। তো আমরা কি এটাকে মুক্তা মনে করো 8টা, এ বি সি ডি ই, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, কয়টা হলো 1 2 3 4 5 6, জি, আর মনে করো এইচ। এই 8টা মিলে বিভিন্ন ধরনের একটা ব্যান্ডে লাগায় মানে কত রকমের একটা মুক্তা তৈরি করা যায়। তো মনে করো এই সিকোয়েন্সে রাখছি, এই সিকোয়েন্সটা তো আমি চেঞ্জও করে দিতে পারি। তো এইভাবে আমি একটা মনে করো হার তৈরি করব, মনে করো খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এইটাকে কত রকমের বানাইতে পারবো, এইটা হবে চক্রবিন্যাস না। আর আমরা কি করি, আমরা মালা কিন্তু দুই পাশ থেকে দেখতে পারি, এই পাশ থেকে ওই পাশ থেকেও দুই পাশ থেকে দেখতে পারি, যার কারণে এটা হবে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। তার মানে কি, তার মানে এটা হচ্ছে, এটার ভ্যালু পাবো 8টা মালা, তাই তো 8টা, তার মানে 8-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স এটা হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। এটা তো আমরা 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 এত উপায়ে 8টা বিভিন্ন ধরনের মালা নিয়ে পরস্পর বিন্যাস করে এত রকমের মানে কম্বিনেশন করে তৈরি করতে পারি। তাহলে এর পরেরটাতে যাই, 2 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 10 জন মানবিক বিভাগের ছাত্র এবং 7 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে কতভাবে একটা গোল টেবিলের চারপাশে সাজানো যেতে পারে। দেখা গেল যে ক্লাসের মধ্যে যে বিজ্ঞান বিভাগের ছাত্র যেগুলো আছে, সায়েন্সের স্টুডেন্টগুলো একটু বেশি কথাবার্তা বলে, ওদের ডাউট বেশি থাকে, তো পাশাপাশি থাকলে এইটা কেন হলো রে, ওটা কেন হলো রে, তো স্যারেদের এটা পছন্দ না যে তার ক্লাসে কেউ কথা বলবে। তো তার কারণে কি বলছে, এই তোমরা আজ থেকে আলাদা আলাদা বসবা। মনে করো মানবিক বিভাগের 10 জন আছে না, তাদের ফাঁকে ফাঁকে বসবা, কিন্তু যে কোনো 2 জন বিজ্ঞান বিভাগের ছাত্র কখনোই পাশাপাশি বসবে না। তো একটা গোল টেবিলে চিন্তা করো তো, 10 জন মানবিক বিভাগের ছাত্রের কথা ধরো, যে 10 জনের মধ্যে আছে এ বি সি ডি ই এফ ই, তারপর হচ্ছে এফ, এরপরে জি এইচ আই, এবং ফাইনালি হচ্ছে জে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 10 জন মানবিক বিভাগের ছাত্র, একটা গোল টেবিলে বসাইছি।
সো আমরা একটা বিন্যাসের সূত্র শিখলাম না, যে গোল টেবিল কি, গোল টেবিল এক পাশ থেকে অবজার্ভ করতে পারি, উপর থেকে। এখন তো তুমি টেবিলের নিচ থেকে উপরে দেখতে পারবে না যে উপরে কি হচ্ছে, তাই না? তাহলে তো গোল টেবিলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে এটার বিন্যাস কত হবে, 10 জন মানবিক বিভাগের ছাত্রকে পরস্পর কতভাবে বিন্যস্ত করতে পারি 10টা প্লেসে, অবশ্যই n-1 ফ্যাক্টোরিয়াল, তাই না? ফ্যাক্টোরিয়াল n-1, তার মানে কি এটা এখানে টোটাল কতজন ছিল, 10 জন মানবিক বিভাগের ছাত্র, দ্যাট মিন্স এটা হবে 10-1 এত ফ্যাক্টোরিয়াল। এখন 10 জন মানবিক বিভাগের ছাত্রের পাশে প্লেস কয়টা, ফাঁকা প্লেস 1 2 3 4 5 6 7 8 9 10, দ্যাট মিন্স 10 জন মানবিক বিভাগের ছাত্রের মাঝখানে কিন্তু 10টা স্পেস আছে, তাই তো? তাহলে 10টা স্পেসে আমি বিজ্ঞান বিভাগের ছাত্রকে বসাইতে পারি। সো 10টা স্পেসে মানে 10টা জায়গায় 10টা সিটে 7 জন ছাত্রকে কতভাবে বসাইতে পারি, এটা হবে 7p, সরি 10টা প্লেস আছে, তো তাহলে 10টা প্লেসে 7 জন ছাত্রকে 10p7 উপায়ে বসাইতে পারি, তাই না? 10টা প্লেসে 7 জনকে 10p7 উপায়ে, যেহেতু এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ, পুরোটা মিলে আমরা বিজ্ঞান এবং মানবিক বিভাগের ছাত্রকে বসাই ফেলছি, এই জন্য এটা হবে গুণ, সুন্দর করে বুঝতে পারছি। তাহলে এখানে কত হবে, এখানে হবে 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10p7, এটার ভ্যালু যা পাবো এটাই হচ্ছে আমাদের আনসার। সো আমি আবার বলি কি হইলো, এখানে এখানে বলছে যে তোমার 2 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 10 জন মানবিক বিভাগের ছাত্র ও 7 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে একটি গোল টেবিলের চারপাশে কিভাবে কতভাবে সাজানো যাবে। তো 10 জন মানবিক বিভাগের ছাত্রকে যদি চক্রাকারে বসাই, তার বিন্যাস হয় n-1 ফ্যাক্টোরিয়াল, মানে 10-1 ফ্যাক্টোরিয়াল, যেটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। এবং এদের মাঝখানে কয়টা জায়গা আছে, পরস্পর বিজ্ঞান বিভাগের ছাত্রকে যেহেতু পাশাপাশি বসাবো না, তো এদের মাঝখানে টোটাল 10টা প্লেস আছে। তো 10টা প্লেসে 7 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে কতভাবে বসাইতে পারি, 10p7 উপায়ে। তার মানে আমরা এই দুটা যেহেতু আংশিক কাজ, সুন্দর করে গুণ করে দিলাম, টোটাল এত উপায়ে আমরা এই মানে এইটা পুরাটাকে বিন্যস্ত করতে পারি। হোপফুলি বুঝতে পারছি। এরপরে আমরা এখন দেখব সমাবেশ। সমাবেশের ক্ষেত্রে দেখেন, সমাবেশের ক্ষেত্রে কিন্তু অত ম্যাটার করে না কে আগে বসলো কে পরে বসলো, এটা ম্যাটার করে না, মানে অর্ডার ডাজেন্ট ম্যাটার। সমাবেশের ক্ষেত্রে অর্ডার ডাজ নট ম্যাটার, অর্ডার ডাজ নট ম্যাটার। সমাবেশের ক্ষেত্রে কে আগে বসলো কে পরে বসলো এটা কোনো ম্যাটারই করে না। যেমন দেখেন সমাবেশের ক্ষেত্রে কে আছে, তামিম সৌম্য, কিন্তু যখন বিন্যাসে দেখতেছি এটা কিন্তু একটা বিন্যাস, ঠিক আছে, তামিম সৌম্য এটা একটা বিন্যাস, কিন্তু যখন বিন্যাসে দেখতেছি দেখেন তামিম সৌম্য, আবার সৌম্য তামিম, কে প্রথমে তামিম আগে পরে সৌম্য আগে, এটা এই দুইটা কিন্তু আলাদা আলাদা বিন্যাস। কিন্তু সমাবেশের ক্ষেত্রে কি দেখেন, তামিম আর সৌম্য এটা একটাই সমাবেশ। সিমিলারলি দেখেন তামিম আর লিটন, তামিম আর লিটনের ক্ষেত্রে কি একবার তামিম পরে লিটন, আর পরবর্তীটাতে কি হয়েছে আগে লিটন আসছে পরে তামিম আসছে, তার মানে কি অর্ডারের ম্যাটার করে। যেমন আমি যদি এখানে লিখতাম এ বি সি, তিনজন ব্যক্তি, ঠিক আছে, তাহলে এ বি আর বি এ, এরা এই দুইটা কিন্তু আলাদা আলাদা বিন্যাস, কিন্তু এ বি বা বি এ, এই শুধুমাত্র এ বি যেটা, এটা হচ্ছে কম্বিনেশনের ক্ষেত্রে একই, ঠিক আছে, কম্বিনেশনের ক্ষেত্রে সেম কম্বিনেশন এটা। আর সমাবেশ ওটা এত ম্যাটার করে না যে কে আগে থাকলো কে পরে থাকলো, আগে আগে পরে বা অর্ডার যেটা, এটা অবশ্যই বিন্যাসে ম্যাটার করে। সমাবেশের জাস্ট উপস্থিতি অনুপস্থিতি, যে না এ আছে বি আছে, ডান, আর কিছু লাগবে না, তার মানে হচ্ছে এই দুইটাই, ঠিক আছে, এইটা একটা কম্বিনেশন। সো আবার ধরেন যে বিসি, বিসি একটা কম্বিনেশন হতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে আবার বিন্যাস দুই রকমের হতে পারে, কি শুরুতে বি আছে পরে সি আছে, অথবা শুরুতে সি আছে পরে বি আছে। তো হোপফুলি বিন্যাস আর সমাবেশের মধ্যে যে পার্থক্য বা রিলেশনটা আছে এটা বোঝানো গেছে, যে কেমন হয় ব্যাপারটা, যে বিন্যাসের ক্ষেত্রে আগে কে আছে পরে কে আছে ম্যাটার করে, সমাবেশের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না, শুধু ম্যাটার করে যে কে আছে বা কাকে নিচ্ছি, এটাই। তো ধরেন আমার কাছে 5টা বস্তু আছে, 5টা বস্তু থেকে আমি 3টা বস্তু বাছাই করতে চাই, ঠিক আছে, তো n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করার উপায় হচ্ছে NCR, বাছাই করা বলছি, বিন্যাস করা বলিনি। তো বাছাই করার ক্ষেত্রে নিচে সি আসে, এই সিটা কোথা থেকে আসে জানেন, ইংলিশ কি কম্বিনেশন না, কম্বিনেশন, এই কম্বিনেশনের শুরুর ওয়ার্ড এই সি থেকে এখানে আসে হচ্ছে NCR, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করার উপায় এটা। তাহলে আমরা শুরুতে কিছু লেখা আছে দেখেন, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করার মোট উপায় হচ্ছে NCR। NCR এর মান কি, NPR ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল r। তার মানে কি NPR এর সূত্র কি দেখেছিলাম, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, আর এই ফ্যাক্টোরিয়াল rটা নিচে থেকে গেছে, এটাই হচ্ছে আমাদের তাহলে NCR এর সূত্র। তো ফাইনালি আমরা বলতে পারি NCR ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r
ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। শেষ। এইটা হচ্ছে আমাদের এনসিআর এর সূত্র, এটা কিন্তু আমরা সামনে ইউজ করব। সো এটা ভালো করে দেখেন। আবার বলছি দেখেন, আর n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে n সংখ্যক বস্তু মানে সবগুলা বস্তু বাছাই করার উপায় বা দল গঠন করার উপায় একটি। সাপোজ ধরেন আমার কাছে 5টা বস্তু আছে, এ বি সি ডি এবং ই, 5টা বস্তু আছে। আমি কি করতে চাই, আমি 5টা বস্তু থেকে টোটাল 5টা বস্তুই বাছাই করব। কয়টা উপায়ে? আমি 5টা বস্তু আছে, 5টা বস্তু থেকে 5টাই নিব। তাহলে কয়টা উপায়? একটা উপায়ে। কেন? কারণ হচ্ছে আমি 5টা বস্তু আছে না, 5টা থেকে 5টাই নিছি। ধরেন যে একটা বস্তু থাকতো, আমি একটা থেকে একটাই নিতে পারি। কত উপায়ে? একটা উপায়। তো সিমিলারলি n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বা সবগুলা বস্তু বাছাই করার উপায় হচ্ছে একটা। আবার n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে ধরেন যে একটা বস্তু বাছাই করার উপায় nটি। তার মানে কি, আমি ওই আগের উদাহরণটাই বলি, এ বি সি ডি ই, আমার কাছে টোটাল 5টা বস্তু আছে। 5টা বস্তু থেকে একটা বস্তু বাছাই করার উপায় কি হবে জানেন? 5C1, এটার মান হবে হচ্ছে 5। তার মানে কি? তার মানে হচ্ছে 5টা বস্তু থেকে হয় আমি এ বাছাই করি, অথবা বি বাছাই করতে পারি, অথবা সি বাছাই করতে পারি, বা ডি অথবা ই। তার মানে এভাবে 5টা বস্তু থেকে 5টাই বাছাই করতে পারি, মানে একটা বাছাই করতে পারি 5 ভাবে, তাই না? সো এই জন্য লিখছি n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একটা বস্তু বাছাই করার উপায় nটি। তো n সংখ্যক বস্তু থেকে, হ্যাঁ, n সংখ্যক বস্তু থেকে একটা বস্তু বাছাই করার উপায় nটি। এখানে কিছু বিন্যাস এবং সমাবেশের পার্থক্য লেখা আছে। প্রথমত, বিন্যাস শব্দের অর্থ কি? সাজানো বা বিন্যস্ত করা। সমাবেশ শব্দের অর্থ কি? দল গঠন করা। আচ্ছা, বিন্যাসের ক্ষেত্রে কি হয়? বিন্যাসের ক্ষেত্রে ক্রম কিন্তু গুরুত্বপূর্ণ বা ক্রম বিবেচনা করতে হয়। সমাবেশের ক্ষেত্রে উপাদানটা উপস্থিত নাকি অনুপস্থিত, জাস্ট এতটুকু দরকার, ক্রম দরকার নেই। ক্রম আছে কিনা তার কোনো দরকার নেই। ওকে, যেমন বিন্যাসের ক্ষেত্রে এ বি আর বি এ, এই দুটো কিন্তু আলাদা। বিন্যাস, এখানে বিন্যাসে আলাদা। বিন্যাসের ক্ষেত্রে ক্রম এই দুটা এ বি আর বি এ, এরা কিন্তু পরস্পর আলাদা। আর সমাবেশের ক্ষেত্রে দেখো এ বি আর বি এ, এরা কিন্তু একই। সমাবেশের ক্ষেত্রে এ বি বি এ একই, জাস্ট উপস্থিতি আছে, এটাতেও এ বি আছে এটাতেও এ বি আছে, মানে দুইটাই সেম। কিন্তু সমাবেশের ক্ষেত্রে এ আগে আছে বি পরে আছে, বি আগে আছে এ পরে আছে, এই জন্য এটা হচ্ছে আলাদা, ওইটা সেম। আচ্ছা, এনপিআর এর একটা সূত্র শিখছিলাম না, এনপিআর ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ভাগ করে দিয়েছি। ওকে, এনসিআর মানে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত ভাবে বাছাই করতে পারি, এই সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। নিচে কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল আর এক্সট্রা করে আসে, কিসের ক্ষেত্রে? এনসিআর এর ক্ষেত্রে। এনপিআর এ কিন্তু এই ফ্যাক্টোরিয়াল আর দ্বারা ভাগ হয় না, বুঝতে পারছি? তার কারণে এই যে ফ্যাক্টোরিয়াল আর দ্বারা এনসিআর এ ভাগ হয়, এজন্য সমাবেশ কিন্তু বিন্যাসের থেকে ছোট। আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, 15 জন থেকে দলে অন্তর্ভুক্ত হবে এমন 11 জন বাছাই করা এবং 15 জন থেকে দল থেকে বাদ যাবে এমন 4 জন বাছাই করা একই অর্থ বহন করে। তার মানে কি, ধরো বাংলাদেশে যখন বিশ্বকাপ খেলতে যায় তখন কত 15 জন নিয়ে যায় না, 15 জনের টিম যায়। তো 15 জনের মধ্যে তোমার 11 জন খেলে, বাকি 4 জন বাদ থাকে, ঠিক আছে? তো এই 15 জনের মধ্যে 11 জনকে বাছাই করব, 15 জন থেকে 11 জন বাছাই করা যেই কথা, তার মানে কি 11 জনকে বাছাই করছি, বাকি 4 জন অটোমেটিক বাদ গেছে, তাই তো? আবার ধরো যে 15 জন থেকে আমি 4 জনকে বাদ দেব, 4 জনকে বাদ দিলাম, বাকি অটোমেটিক 11 জনটা তাহলে তো বাছাই হয়ে গেল যে ওরা খেলবে আজকে মাঠে, তাই না? তো ব্যাপারটা এরকম একই অর্থ বহন করে। তার মানে কি, এন জন থেকে আর জন বাছাই করা যেই কথা, এন জন থেকে এই যে আর জন বাদ দেওয়া মানে n মাইনাস আর জন বাদ দেওয়া একই কথা, এটাই বুঝাইতে চাচ্ছি। তার মানে n জন থেকে আর জন বাছাই করা যে কথা, n জন থেকে আর জন বাদ দিয়ে তোমার হচ্ছে সমাবেশ সংখ্যা বের করা, ওই একই কথা বোঝায়। তার মানে একবার হচ্ছে বাদ দিছি, বাদ দিয়ে কত বাছাই সংখ্যা, সমাবেশ সংখ্যা বের করছি, একবার হচ্ছে n জন থেকে আর জন বাছাই করে সমাবেশ সংখ্যা বের করছি। এটাই। আমার কাছে এ বি সি ডি 4 জন আছে, ঠিক আছে? এই 4 জন থেকে আমি প্রথমত এ বি সি কে নিলাম, এ বি সি কে নিলাম, ডি কে বাদ দিলাম। তো এটা এখানে না লিখে সাইডে লিখি, সুন্দর হবে। প্রথমত ধরো আমার কাছে এ বি সি ডি এই 4 জন আছে, আমি 4 জন থেকে এখন কি করব দেখো, নিব, বাদ, বাদ যাবে। ওকে, সো 4 জন থেকে প্রথমত ধরো আমরা এ বি সি কে নিলাম, এ বি সি কে নিলাম, ডি চলে গেল বাদ। আবার আমরা কি করব, এ বি ডি কে নিলাম, সি চলে গেল বাদ, ঠিক আছে? তারপরে কি করলাম, বি সি ডি কে নিলাম, তাহলে এ বাদ গেল। তাহলে এ সি ডি কে নিলাম, চলে গেল বি বাদ। তাহলে দেখো আমরা 4 জন থেকে প্রতিবার 3 জনকে নিচ্ছি, একজনকে বাদ দিচ্ছি, তাই তো?
আচ্ছা, 4 জন থেকে প্রতিবারে 3 জন করে নিয়েছি এবং 1 জন করে বাদ দিয়েছি, তাহলে কি একবার ডি বাদ গেল, একবার সি বাদ গেল, একবার এ বাদ গেল, একবার বি বাদ গেল, তাই না? তাহলে দেখো 4 জন থেকে 3 জন নিয়ে সমাবেশ সংখ্যা কত? 1 2 3 4, 4টা। আবার 4 জন থেকে আমার হচ্ছে 3 জন নিয়ে যে কথা, 4 জন থেকে 1 জন করে বাদ দিয়ে সমাবেশ সংখ্যা কত? প্রথমে ডি বাদ গেছে, তারপরে সি বাদ গেছে, এ বাদ গেছে, বি বাদ গেছে। তার মানে কি 4 জন থেকে 3 জন নিয়ে সমাবেশ সংখ্যা, 4 জন থেকে 1 জন বাদ দিয়ে সমাবেশ সংখ্যা, দুইটাই সেম। এখানেও দেখো 1 2 3 4, 4টা, এখানেও 4টা। তার মানে সমাবেশ সংখ্যাটা সেম হচ্ছে। আমরা বলছিলাম টোটাল 15 জন ছিল, তাই না? 15 জন থেকে আমরা 4 জন বাদ দিয়ে বাছাই সংখ্যা, আর 15 জন থেকে 11 জন নিয়ে বাছাই সংখ্যা একই বলেছি। তাহলে দেখি 15 জন থেকে 11 জন নিয়ে বাছাই সংখ্যা কি হবে। দেখো তো 15 C11, তাই না? এটা। আবার দেখো 15 জন থেকে 4 জন বাদ দিয়ে বাছাই সংখ্যা কত? 15 জন থেকে 4 জন বাদ দিয়ে বাছাই সংখ্যা হচ্ছে 15C4, তাই না? তাহলে এই দুইটা আমি বলেছিলাম সমান হবে, সমান হবে না? তাহলে যদি এরকম হয় তাহলে দেখো নিচে এই যে এইটার বাছাই সংখ্যা, এইটার বাছাই সংখ্যা মানে এই আর এর মান আর এই আর এর মান যদি যোগ করে n পাচ্ছি না, নিচে কত 11, এটার নিচে কত +4 ইজ ইকুয়ালস টু কত পাই 15। তার মানে কি বলতে পারি, আমরা যদি n সংখ্যক জিনিস থেকে x সংখ্যক জিনিস বাছাই করি, আবার n সংখ্যক জিনিস থেকে y সংখ্যক জিনিস বাদ দিয়ে সমাবেশ সংখ্যা বের করি, তাহলে আমরা এখানে বলতে পারি x প্লাস y ইজ ইকুয়ালস টু n, এটা হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা সূত্র যে n সংখ্যক জিনিস থেকে x সংখ্যক জিনিস বাছাই করে সমাবেশ সংখ্যা, n সংখ্যক জিনিস থেকে x সংখ্যক জিনিস, y সংখ্যক জিনিস বাদ দিয়ে সমাবেশ সংখ্যা, এটা হবে যে এই দুইটার যোগফল n এর সমান হয়। ঠিক আছে? আমার পরের কোশ্চেনটা দেখো, এখানে কি আছে, NC6 ইকুয়ালস টু NC8 হলে 16CN এর মান কত? এখানে দেখো NC6 ইকুয়ালস টু NC8 মানে কি n জন থেকে 6 জন বাছাই করেছি, আবার বাছাই করে সমাবেশ সংখ্যা বের করেছি, আবার n জন থেকে 8 জন বাদ দিয়ে সমাবেশ সংখ্যা বের করেছি, তাই না? তাহলে সম্পূরক সমাবেশে কি দেখেছিলাম, NCX ইকুয়ালস টু NCY হলে আমরা কি বলতে পারি, x প্লাস y এটা n এর সমান হবে, তাই তো? আচ্ছা, তাহলে কি, তাহলে আমরা এখানে বলতে পারি কি 8 প্লাস 6, এটার 8 এবং এটার 6 এই দুইটা মিলে n এর সমান হবে ইকুয়ালস টু n। তাহলে n এর ভ্যালু কত পাচ্ছি আমরা, n ইজ ইকুয়ালস টু 8 6 14 14, রাইট? তাহলে এটা যদি বুঝে থাকি, দেখো আমাকে এবার বলেছে কি 16CN এর মান কত, তার মানে আমার মূলত মান চেয়েছে 16C14, এটার মান কত, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট, আমরা সূত্র কি জানি, NCR ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ঠিক আছে? এটা তাহলে আমরা যদি এখানে 16CR এটার সূত্রে ফেলি তাহলে কি পাবে, উপরে 16 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 14 ইন্টু 16 মাইনাস 14 এটার ফ্যাক্টোরিয়াল, তাই তো? ওকে, তাহলে আমরা লিখি, উপরে 16 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি না 16 ইন্টু 15 ইন্টু 14, নিচে কি লিখতে পারি দেখো 14 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 14 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এই ফ্যাক্টোরিয়াল 14 কাটাকাটি, তাহলে আমার ফাইনালি থাকে হচ্ছে এটা 2, এটার সাথে কাটলে এখানে পাবো 8 8 15 তোমার 120, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলাম? তাহলে কি হয়েছে, আমাকে বলছে NC6 ইকুয়ালস টু NC8 হলে 16CN এর মান কত। আমরা কি করলাম, NCX ইকুয়ালস টু NCY মানে সম্পূরক সমাবেশের ক্ষেত্রে দেখেছিলাম, ওই সূত্র থেকে n এর মান বের করলাম। এরপরে দেখলাম 16C14 এটা যদি সূত্রে ফেলি তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে ফ্যাক্টোরিয়াল 16 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল 14 ইন্টু ফ্যাক্টোরিয়াল 16 মাইনাস 14, 16 প্লাস 14 হয়ে গেছে, সরি এটা হবে 16 মাইনাস 14, মাইনাসই লিখেছিলাম বাট বোঝা যাচ্ছিল না। দেখো তাহলে কি হয়েছে, আমরা 16 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখছি 16 ইন্টু 15 ইন্টু 14 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি লিখেছি 14 ফ্যাক্টোরিয়াল ঠিক ছিল এবং 16 মাইনাস 14 কত হয় 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 কে আমরা 16 দিয়ে কেটে কাটাকাটি করছি, করে ক্যালকুলেশনে পেয়েছি আমরা 120 অ্যান্সার। তার মানে কি আমাদের 16C14 এর মান কত 120। আমার একটা কোশ্চেনে বলা আছে NPR এটার ভ্যালু হচ্ছে 240, আর আরেকটা বলা আছে NCR এটার ভ্যালু বলা আছে 120 হলে N ও R এর মান কত, N আর R এর মান কত,
আমার কি হচ্ছে NPR ইকুয়ালস টু 240, NCR ইকুয়ালস টু 120 হলে N ও R এর মান কত এটা আমার কাছে জানতে চেয়েছে। প্রথমত দেখো NPR এর সূত্র কি জানি আমরা, ফ্যাক্টোরিয়াল N ডিভাইডেড বাই NPR, তাই না? NPR ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল N ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। এটার ভ্যালু কত? 240। ডান। আবার দেখো NCR, এটার ক্ষেত্রে কি দেখি, এটার সূত্র হচ্ছে NCR ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল N ফ্যাক্টোরিয়াল R ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। এটার ভ্যালু কত দেওয়া আছে? এটার ভ্যালু দেওয়া আছে 120। তাহলে আমরা NCR এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 120, জাস্ট সূত্র লিখছি আর কিচ্ছু করিনি। NCR এর সূত্র লিখছি, NPR এর সূত্র লিখছি। এরপরে কি করব দেখো, আমরা এখানে বসাই তো NPR। এখন আমরা কি লিখতে পারি, ধরো NCR-টাকেই লিখি। NCR এর ভ্যালু কত? 120। আমরা লিখলাম দেখো ফ্যাক্টোরিয়াল N ইন্টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল N মাইনাস R, এটা লিখলাম ইন্টু 1/R ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এই যে এই 1/ফ্যাক্টোরিয়াল R-টাকে আমি বাইরে লিখছি, কোনো সমস্যা নাই তো, তাই না? এইটা লিখলাম ইজ ইকুয়ালস টু 120, এটা লিখতে পারি, রাইট? আচ্ছা, তাহলে দেখো এই যে এই অংশটা, এটা কি আমাদের এই অংশটার সমান না? তাহলে ফ্যাক্টোরিয়াল N ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল N মাইনাস R, এটার ভ্যালু কত? 240। তার মানে কি 240 ইন্টু 1/ফ্যাক্টোরিয়াল R ইজ ইকুয়ালস টু 120, এটা আমরা পাচ্ছি। সো আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো, 1/ফ্যাক্টোরিয়াল R ইজ ইকুয়ালস টু 120 ডিভাইডেড বাই 240। এটা কাটাকাটি করো, তাহলে পাবো এখানে হাফ। কাটাকাটি করলে এখানে হাফ পাবো না? তাহলে দেখো তো তোমার হচ্ছে 1/ফ্যাক্টোরিয়াল R ইজ ইকুয়ালস টু 1/ফ্যাক্টোরিয়াল 2। হাফ মানে 2, 2 ইন্টু 1 মানে 2, এজন্য ফ্যাক্টোরিয়াল 2। তার মানে কি? তার মানে আমরা ফাইনালি লিখতে পারি R ইজ ইকুয়ালস টু 2। আমরা পেয়ে গেলাম R এর মান। তো এতক্ষণ আমরা জাস্ট সূত্র বসাইছি, সূত্র বসানোর ফলে আমরা R এর মান পেয়েছি, ওখানে N এর মানও চাইছে। সো আমরা N ও বের করব। কিভাবে বের করব দেখো, N বের করার জন্য আমরা একটা সূত্র দেখলাম না এখানে, NPR। তাহলে এখানে R এর ভ্যালুটা বসাই দিই, তাহলেই তো হচ্ছে। এখানে যদি R এর ভ্যালু বসাই দেই তখন কি পাবো দেখো, উপরে আছে ফ্যাক্টোরিয়াল N ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল N মাইনাস R এর মান কত? R এর মান 2, এই যে বসাই দিলাম 2 N মাইনাস R ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু কত? 240, রাইট? তাহলে এখন দেখো উপরে ফ্যাক্টোরিয়াল N কে কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল N কে লিখতে পারি N ইন্টু N মাইনাস 1 ইন্টু N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা তো লিখতে পারি, গত ক্লাসে শিখাইছি। ওকে, তারপরে নিচে কি আছে? N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু কত? 240, তাই না? সো আমরা এখানে N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, সো আমরা এখানে কি পাচ্ছি? N স্কোয়ার মাইনাস N মাইনাস 240, এটার ভ্যালু কত? 0। এখন সুন্দর করে এটাকে মিডিল টার্ম করতে হবে, তাহলে এখানে কি পাবো দেখো তো, N স্কোয়ার মাইনাস 16N প্লাস 15N মাইনাস 240, এটার ভ্যালু হচ্ছে 0। এটা পাচ্ছি না N স্কোয়ার, এটা একটু তোমার হচ্ছে এই পার্টটা হচ্ছে আলাদা পার্ট, ঠিক আছে? আবার মানে গুলাই যাবে দুইটা মিলাই। তো দেখো N স্কোয়ার মাইনাস 16N প্লাস 15N মাইনাস 240, এটার ভ্যালু কত? 0। তাহলে আমরা এটাকে মিডিল টার্ম করলে কি পাই? N মাইনাস 16 ইন্টু N প্লাস 15, এটার ভ্যালু 0। তার মানে N এর দুইটা ভ্যালু পাই দেখো, N ইজ ইকুয়ালস টু একটা পাই হচ্ছে 16 আর একটা পাই মাইনাস 15। N এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। কেন হবে না? কারণ আমরা কি করি সবসময় N সংখ্যক বস্তু থেকে R সংখ্যক বস্তু বাছাই করি। মানে ব্যাপারটা এরকম, ধরো যে 5টা বস্তু থেকে আমি একটা বস্তু বা 2টা বস্তু বা 3টা বস্তু বা জয়টা বস্তুই হোক বাছাই করি। এখন আমি মাইনাস 5টা বস্তু থেকে কখনো কি কোনো বস্তু বাছাই করতে পারবো? পারবো না, তাই না? এই জন্য N এর মান কখনো নেগেটিভ হবে না, N এর মান অলওয়েজ পজিটিভ। সো এখানে N এর মান 16 আছে না, এটা পজিটিভটা হবে। সো আমরা এখান থেকে N এর মান পাইলাম কত? N ইজ ইকুয়ালস টু 16, R ইজ ইকুয়ালস টু 2। এই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি? আমরা কি করলাম এতক্ষণ? NCR এর সূত্র ফেলছি, NPR এর সূত্র ফেলছি, NCR এর সূত্র ফেলছি, দেন এখান থেকে ক্যালকুলেশন করে R এর মান বের করছি। এই R এর মানটা দিয়ে আবার NPR এর সূত্রে বসায় দিয়ে আমরা N এর মানও বের করছি। সো আমাদের N এবং R এর মাধ্যমে বের হয়ে গেল। আমরা এখন দেখি প্রথমত করমর্দন। করমর্দন বলতে মূলত বোঝায় হচ্ছে কোলাকুলি করা, ঠিক আছে? মনে করো একটা সবাই ঈদের পরে দেখি না, মোটামুটি ঈদের পরে দেখি ঈদগাহ থেকে বের হয়ে একজন আরেকজন, এই বন্ধু কি অবস্থা, ঈদ মুবারক, কোলাকুলি করে। সো ধরো যে কোলাকুলির ক্ষেত্রে তুমি যখন তোমার বন্ধুকে কোলাকুলি করো তখন তোমার বন্ধুও কিন্তু তোমাকে কোলাকুলি করে। সো দুইটা কিন্তু সেম। এই জন্য আমরা n জন ব্যক্তি নিজেদের মধ্যে করমর্দন করতে পারে NC2 উপায়ে, ঠিক আছে? NC2 উপায়ে, P না কিন্তু C কম্বিনেশন এটা।
আবার দেখো উপহার দেওয়ার ক্ষেত্রে কিন্তু অর্ডার ম্যাটার করে। তুমি তোমার বন্ধুকে উপহার দিচ্ছ আর তোমার বন্ধু তোমাকে উপহার দিচ্ছে, বিষয় দুইটা কিন্তু সেম না, তাই না? কোলাকুলির ক্ষেত্রে তুমি যেমন কোলাকুলি করো তোমার বন্ধুও করে, দুইজনের সেম। কিন্তু উপহার দেওয়ার ক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে দিচ্ছ এবং তোমার বন্ধু তোমাকে দিচ্ছে, এই দুইটা কিন্তু আলাদা আলাদা। দ্যাট ইজ ওয়াই উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে অর্ডার ম্যাটার করে। এই জন্য এন জন ব্যক্তির প্রত্যেককে উপহার দিতে পারে NP2 উপায়ে, ঠিক আছে? আবার দেখো যাওয়া আসার টিকিট তৈরি, সাপোজ ধরো শ্যামলী পরিবহনের গাড়ি, SHY শ্যামলী পরিবহনের গাড়ি তোমার কি করবে, ঢাকা থেকে কক্সবাজার যেতে চায়, ঠিক আছে? ঢাকা থেকে কক্সবাজার যেতে চায়, ঢাকা থেকে প্রথমে কুমিল্লা গেল, কুমিল্লা থেকে চিটাগং গেল, চিটাগং থেকে কক্সবাজার। তো এখন ওর কথা হচ্ছে যে শ্যামলী পরিবহনের গাড়িটা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য কতগুলো টিকিট তৈরি করবে, এটা আমাদের জানতে চাই, তাই না? তো প্রথমত যাওয়ার ক্ষেত্রে দেখি, তো যাওয়ার ক্ষেত্রে কতগুলো টিকিট কাটবে। প্রথমত সে কি করতে পারে, ঢাকা থেকে কুমিল্লা যেতে পারে, তাই না? ঢাকা থেকে কুমিল্লা যেতে পারে, ঢাকা থেকে চিটাগং যেতে পারে, অনেক যাত্রী আছে যারা ঢাকা থেকে চিটাগং যাবে। এই তোমার হচ্ছে মনে করো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার মধ্যে কুমিল্লাতে, চট্টগ্রামে, এই দুই জায়গায় এবং কক্সবাজার এবং ঢাকা, এই 4 জায়গায় ওর টোটাল স্টপেজ আছে। এই জন্য আমরা ক্যালকুলেট করছি যে যাওয়া আসার ক্ষেত্রে কত রকমের টিকিট তৈরি করতে হবে বা কয়টা টিকিট তৈরি করতে হবে তোমার এই শ্যামলী পরিবহনকে। সো ঢাকা থেকে সে চিটাগং যেতে পারে, ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার যেতে পারে, তাই না? আবার কি করতে পারে, অনেকে কি করতে পারে, কুমিল্লা থেকে চিটাগং যাবে, অনেকে কি করতে পারে, কুমিল্লা থেকে কক্সবাজার যেতে পারে, আবার অনেকে কি করতে পারে, চিটাগং থেকে কক্সবাজার যেতে পারে, তাই না? চিটাগং থেকে কক্সবাজার যেতে পারে, এটা একটা হতে পারে যাওয়ার ক্ষেত্রে। এবার আসার ক্ষেত্রে কি হবে দেখো, আসার ক্ষেত্রে এটা তো গেল যাওয়া, এবার আসার ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে। অনেকে কি করবে, কক্সবাজার থেকে ডিরেক্ট ঢাকা আসতে পারে, ওকে, কক্সবাজার থেকে ঢাকা আসতে পারে। অনেকে কি করবে, কক্সবাজার থেকে কুমিল্লা যেতে পারে, কক্সেস থেকে কুমিল্লা। অনেকে কি করে, কক্সেস থেকে চিটাগং যেতে পারে, কক্সেস থেকে চিটাগং। আবার অনেকে কি করে, চিটাগং থেকে ঢাকা যেতে পারে, চিটাগং থেকে ঢাকা। অনেকে কি করতে পারে, চিটাগং থেকে কুমিল্লা যেতে পারে, চিটাগং থেকে কুমিল্লা। আবার অনেকে কি করতে পারে, কুমিল্লা থেকে ঢাকা যেতে পারে, তাই না? কুমিল্লা থেকে অনেকে ঢাকা যেতে পারে। এখন দেখো এন সংখ্যক বস্তু নিয়ে তোমার হচ্ছে যাওয়া আসার যদি টিকিট করতে হয়, জয়টা স্টপেজ আছে, তাহলে এন সংখ্যক স্টপেজ থেকে তোমার যাওয়া আসার টিকিট হবে NP2 উপায়, ঠিক আছে? যদি বাসের যাওয়া আসার টিকিটটা হয় উপহার দেওয়া নেওয়ার মতো, যাওয়ার ক্ষেত্রে একবার তৈরি করতে হয়, আসার ক্ষেত্রে একবার তৈরি করতে হয়। সো এন সংখ্যক বস্তু নিয়ে টোটাল NP2 উপায়ে যাওয়া আসার টিকিট তৈরি করা যায়, ব্যাপারটা এরকম। তো এই ক্ষেত্রে দেখো এটা টোটাল স্টপেজ কয়টা, 1 2 3 4, 4টা স্টপেজ, তাই না? তাহলে 4P2 সংখ্যক টিকিট তৈরি করতে হবে, এত টিকিট তৈরি করতে হবে। এখন আমরা মিলাই দেখি যে কতটুকু মিললো। আমরা যদি 4P2 সংখ্যক টিকিট তৈরি করতে চাই, 4P2 এর ভ্যালু কত, 4 × 3, তাই না? 3 4 12টা, টোটাল 12টা টিকিট তৈরি করতে হবে। এখানে দেখি তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো টোটাল 12টাই অপশন আছে আমাদের যাওয়া আসার ক্ষেত্রে টিকিট কয়টা তৈরি করতে হবে, বুঝতে পারছি? তাহলে তো আপনাদের বাসে যাওয়া আসার ক্ষেত্রে টিকিট তৈরি করতে হবে NP2 এই উপায়ে। তাহলে এই প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, 25 জন ব্যক্তি কত উপায়ে একে অপরকে একটি করে চকলেট দেয়। ব্যক্তি কত আমার, টোটাল 25 জন। 25 জন কত উপায়ে একে অপরকে একটি করে চকলেট দেয়, এটা বের করতে বলছে, তাই না? তো 25 জন ব্যক্তি একে অপরকে চকলেট দিতে পারে কত উপায়ে, এটা যদি বের করতে চাই আমরা কিভাবে করতে পারি। প্রথমত 25 জন ব্যক্তি, আমরা কি দেখছিলাম, উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে মোট উপায় ছিল কতটা, উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে মোট উপায় ছিল আমাদের মোট উপায়, উপহার দেওয়া নেওয়া, তাই না? উপহার দেওয়া নেওয়ার মোট উপায় হচ্ছে তোমার ছিল NP2। তাহলে 25 জন ব্যক্তি কত উপায়ে একে অপরকে চকলেট দিতে পারে, এটাও হতে পারে 25, 25P2, এটার ভ্যালু হতে পারে 25 × 24, বুঝছো? এটা গুণ করলে যা আসবে তাই। তারপর পরের ম্যাথটা দেখি, এখানে কি বলছে, একটি সভা শেষে প্রত্যেকের সাথে করমর্দন করলেন,
কর্মর্দন সংখ্যা যদি 45 হয় তাহলে সভায় কতজন লোক উপস্থিত ছিলেন? দেখো, একটা সভায় প্রত্যেকের সাথে কর্মর্দন করছে। আমরা একটু আগে সূত্র দেখে আসছি, কর্মর্দনের ক্ষেত্রে কি সূত্র ছিল? ওটা ছিল NC2 না, NC2। তাহলে n জন ব্যক্তি পরস্পরের সাথে কর্মর্দন করতে পারে, NC2 উপায়। এটার ভ্যালু দেওয়া ছিল কত? এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 45, NC2 = 45। তাহলে তাই যদি হয়, এটা সূত্র লিখিত, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, আর ফ্যাক্টোরিয়াল r তো না, r এর মান তো জানি, r এর মান হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, এটার ভ্যালু হচ্ছে 45, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি উপরে? ফ্যাক্টোরিয়াল n কে ভাঙি, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এরকম লিখতে পারি, ডিভাইডেড বাই নিচে কি, নিচে হচ্ছে 2 ইন্টু n মাইনাস টু, এটার ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু 45, এটা লিখতে পারি না? আচ্ছা, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, তাহলে আমরা কি পাই? n স্কোয়ার মাইনাস n ইজ ইকুয়ালস টু 45 ইন্টু টু, মানে একবারে লিখি 90, তাহলে কি পাচ্ছি? n স্কোয়ার মাইনাস n মাইনাস 90, এটার ভ্যালু 0, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? n স্কোয়ার মাইনাস 10n প্লাস 9n মাইনাস 90, এটার ভ্যালু কত? 0। দ্যাট মিনস এটাকে মিডল টার্ম করলে পাই n মাইনাস 10 ইন্টু n মাইনাস 10 ইন্টু n প্লাস 9, এটার ভ্যালু 0। তার মানে কি? তার মানে n এর দুইটা ভ্যালু পাই, এক হচ্ছে n ইজ ইকুয়ালস টু 10, হয় n ইজ ইকুয়ালস টু 10 আর অথবা n ইজ ইকুয়ালস টু মাইনাস 9। অবশ্যই মাইনাস 9 তো হওয়ার কোনো পসিবিলিটি নাই, সো n এর মান হচ্ছে 10। সো আমরা বলতে পারি লোকসভায় 10 জন লোক উপস্থিত ছিলেন। বুঝতে পারছি? আমি আবার রিপিট করছি, দেখো, একটা সভা শেষে প্রত্যেকের সাথে কর্মর্দন করছে, কর্মর্দন সংখ্যা যদি 45 হয়, সভায় কতজন লোক উপস্থিত ছিলেন, এটা আমার কাছে জানতে চাইছে। তো আমরা দেখেছি NC2 এর মান হচ্ছে 45, NC2 মানে কি? ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2, জাস্ট সূত্র বসাইছি, এটার মান 45, দেন আমরা সিম্পল ক্যালকুলেশন করছি, মিডল টার্ম করে আমরা পেয়েছি n এর মান 10, মানে লোকসভায় টোটাল 10 জন লোক উপস্থিত ছিলেন। ওকে, সো মনে করো তুমি একটা ক্লাসরুমে আসো, তো ক্লাসরুমের মধ্যে তোমার দুইটা স্টুডেন্ট আছে যাকে স্যারের খুব পছন্দ। স্যার চায় যে ওই দুইটা স্টুডেন্ট সবসময় ক্লাসরুমে থাকবে। তো স্যার যদি মনে করো যে কোথাও যাওয়ার জন্য বা বিশেষ কোনো কারণে 5 জনকে বাছাই করে, পুরো ক্লাসরুমের মধ্যে 5 জনকে বাছাই করে, তাহলে ওই দুজনকে ওই অন্তর্ভুক্ত থাকতেই হবে, মানে ওই দুজন থাকতেই হবে মাস্ট, তারপরে স্যার যাকে নিবে বাকি 3 জন। সিমিলারলি মনে করো স্যারের দুইজনকে পছন্দ না ক্লাসরুমে, তো স্যার চায় যে স্যার যদি কোথাও যাওয়ার জন্য, ট্যুরের জন্য বা যে কোনো কারণে যদি কাউকে বাছাই করতে চায়, তাহলে ওই দুজনকে বাদ দিয়ে বাছাই করবে, ওই দুজনকে স্যারের পছন্দই না, এজন্য ওই দুজনকে স্যার নিবেই না। পি সংখ্যক বস্তু সর্বদা সমাবেশের মধ্যে উপস্থিত থাকবে, অন্তর্ভুক্ত থাকবে, এ শর্তে মোট n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করার উপায় হচ্ছে n মাইনাস পি সি আর মাইনাস পি। ঠিক আছে? তার মানে কি? n মাইনাস পি সি আর মাইনাস পি, এটা তোমার কি? পি সংখ্যক বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, এই শর্তে মোট n সংখ্যক বস্তু থেকে ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করার উপায় n মাইনাস পি সি আর মাইনাস পি। ওকে, আবার দেখো, পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা সমাবেশের বাইরে থাকবে। এবার কি হয়েছে? এই কেসে স্যারের পছন্দ নয় ওই দুইজনকে, তো ওই দুইজনকে বাইরে বের করে দিবে। তো মনে করো পি সংখ্যক বস্তু আছে, পি সংখ্যক বস্তু সর্বদা সমাবেশের বাইরে থাকবে, এই শর্তে মোট n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করার উপায় কয়টি? বাছাই করার উপায় হচ্ছে n মাইনাস পি সি আর। এবার কিন্তু r মাইনাস পি না, শুধুমাত্র r। কেন? আগেই বাদ দিয়ে দিছি ওই দুজনকে, ঠিক আছে? ওই দুজনকে বাদ দিয়ে তারপরে নিছি n মাইনাস সি পি আর, তারপরে যতজন থাকে। তার মানে ক্লাসরুমের মধ্যে 10 জন আছে, তো 10 জন ব্যক্তি থেকে স্যারের পছন্দের পাত্র আছে 2 জন, ঠিক আছে? তো ক্লাসরুমে 10 জন আছে, এই 10 জনের মধ্যে 2 জন স্যারের খুব পছন্দের ছেলে, তো এই 2 জনকে স্যার সবসময় অন্তর্ভুক্ত রাখতে চায়। স্যার ট্যুরে যাবে, তো 5 জনকে নিয়ে যাবে, তো স্যার সবসময় চায় এই 2 জন যাতে সবসময় থাকে ওই স্যারের সাথে। সো মানে স্যার যদি 5 জনকে বাছাই করে, এই 2 জনকে তার মধ্যে থাকতেই হবে। সো 5 জনকে 5 জনের মধ্যে 2 জন, যদি 2 জনকে অন্তর্ভুক্ত রেখে যদি স্যার বাছাই সংখ্যা বের করতে চায়, সেক্ষেত্রে এটা হয় n মাইনাস পি, তাই না? এই যে সূত্র দেখলাম, তাহলে কি 10 জন থেকে অবশ্যই 8 জন, 10 মাইনাস 2 সি সি আর মাইনাস 2, ঠিক আছে? আবার তার মানে কি? তার মানে হচ্ছে 10 জন থেকে 2 জনকে আগে বাদ দিয়ে দিয়েছে, কারণ কি? 10 জন থেকে 2 জনকে অলরেডি নিয়েছি, তাহলে এবার কি করব? 8 জন থেকে আমি আর মাত্র 3 জন নিব বাকি, তাই না? আবার সিমিলার ব্যাপারটা চিন্তা করো, আবার যদি 10 জন থেকে স্যারের মন চাইছে যে 2 জনকে আমার খুব একটা পছন্দ না, ওদেরকে বাদ দিয়ে দিব, তাহলে অলরেডি থাকে কয়জন? 2 জন বাদ দিলে 8 জন না? তাহলে 8 জন থেকে স্যার কতজন বাছাই করবে? 8C5 উপায়, মানে 8 জন থেকে 5 জন বাছাই করবে, তাই না? তাহলে সেরকম যদি হয় 8 জন থেকে 5 জন বাছাই করবে, তার মানে কি করছি এখানে? n মাইনাস
টু সি আর। তাহলে পরবর্তীটার সূত্র এই যে এটা দেখেছি, সেটা হচ্ছে এটা, মানে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা সমাবেশের বাইরে থাকবে এর শর্তে মোট এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাছাই করার উপায় হচ্ছে এন মাইনাস পি সি আর। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে দুইজন বালককে সর্বদা গ্রহণ করে 12 জন, এক হচ্ছে সর্বদা গ্রহণ করে, দুই হচ্ছে সর্বদা বর্জন করে 12 জন বালক হতে 5 জন বালককে কতভাবে বাছাই করা যায়। তো একটু আগে আমরা সূত্র শিখছি না, এক নাম্বারটা দেখি। এক নাম্বার হচ্ছে পি সংখ্যক বস্তু তোমার সমাবেশের অন্তর্ভুক্ত রেখে, সর্বদা সমাবেশের অন্তর্ভুক্ত রেখে তোমার হচ্ছে সমাবেশ সংখ্যা যদি নির্ণয় করতে চাই, এটা সূত্র কি ছিল, এন মাইনাস পি সি আর মাইনাস পি, তাই না, একটু আগে দেখেছি। তাহলে এটা ক্ষেত্রে কি হবে, সর্বদা যদি গ্রহণ করে মানে কি সর্বদা সমাবেশে অন্তর্ভুক্ত রেখে, তাহলে তোমার হচ্ছে বাছাই সংখ্যা হবে এই ক্ষেত্রে, বাছাই সংখ্যা হবে আমাদের কত, বাছাই সংখ্যা হবে কত বলো, এন মাইনাস পি, এন এর মান কত, টোটাল কত 12 জন, 12 জন না, হ্যাঁ টোটাল 12 জন, 12 মাইনাস পি, 12 জন থেকে আমরা সর্বদা 2 জনকে বাছাই করছি, তার মানে হচ্ছে পি এর মান 2, 12 মাইনাস 2 সি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কতজন বাছাই করব, 5 জন, তাহলে 5 মাইনাস 2, ঠিক আছে, দ্যাট মিন্স এটা হবে হচ্ছে 10C3, এত উপায়। আবার 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারে কি বলছে দেখো, বালক হতে 1 নাম্বার সর্বদা গ্রহণ করে, এবার হচ্ছে সর্বদা বর্জন করে, বর্জন করে ক্ষেত্রে কি সূত্র ছিল, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে তোমার যদি পি সংখ্যক বস্তুকে সর্বদা বর্জন করে, সেই সূত্রটা ছিল আমাদের এন মাইনাস পি সি আর, মানে 2 জনকে আমার পছন্দ না, 2 জনকে আগে বাদ দিছি, তারপর যতজন আছে 10 জন, 10 জন থেকে এখন আমি বাছাই করব 5 জনকে। তো ব্যাপারটা সেরকম। তাহলে আমরা কি করি, এন এর মান কি 12 মাইনাস পি, পি এর মান কত, পি এর মান হচ্ছে সব সময় 2 জনকে নিচ্ছি তাই না, তাহলে 2 সি, আর এর মান কত, আর এর মান হচ্ছে 5 জন বালক নিচ্ছি, তাই আর এর মান হবে 5, দ্যাট মিন্স এটা হবে 10C5, বুঝতে পারছো, আগেরটা হচ্ছে 10C3, পরেরটা হচ্ছে 10C5। তো এগুলো জাস্ট মান বসাইলে তোমার অ্যান্সার পেয়ে যাবা। সো এরপরে দেখো, নির্দিষ্ট একজনকে অন্তর্ভুক্ত রেখে, নির্দিষ্ট একজনকে সমাবেশের মধ্যে অন্তর্ভুক্ত রেখে সমাবেশ সংখ্যা, নির্দিষ্ট একজনকে বাদ দিয়ে সমাবেশ সংখ্যা, এই দুটো যদি যোগ করি তাহলে আমরা মোট সমাবেশ সংখ্যা পাই। এই জিনিসটা কিভাবে হয় যদি একটু দেখাইতে চাই, দেখো ধরলাম আমাদের মোট সমাবেশ সংখ্যা হচ্ছে n+1 CR, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে নির্দিষ্ট একজনকে রেখে সমাবেশ সংখ্যা কি, একজনকে আমি সবসময় রাখবো, মানে কি এখান থেকেও এক বিয়োগ, এখান থেকেও এক বিয়োগ, মানে n-1 CR-1 এরকম ছিল না। সো এখান থেকে যদি এক বিয়োগ করি তাহলে n+1-1 CR-1, তাই না, তাহলে এটা কি পাচ্ছি, n-CR-1, এটা কি নির্দিষ্ট একজনকে অন্তর্ভুক্ত রেখে, এবার দেখি তো নির্দিষ্ট একজনকে সমাবেশের মানে বাদ দিয়ে নির্দিষ্ট একজনকে যদি বাদ দেই তাহলে কি হবে, আমাদের মোট সমাবেশ কি ছিল, মোট সমাবেশ ছিল n+1 CR, তাই না, এখান থেকে যদি একজনকে বাদ দিই তাহলে সমাবেশটা কেমন পাবো দেখো, n+1-1 CR, এরকম ছিল সূত্র অনুপাতে, উপরে ছিল n-1 CR, নির্দিষ্ট একজনকে মানে সমাবেশ থেকে বাদ দিয়ে, তো বাদ দিয়ে সমাবেশ সংখ্যা বের করছি, তাহলে দেখো এটা কি হচ্ছে, +1 -1 কাটাকাটি চলে গেল NCR, আমাদের বাকি থাকলো, ঠিক আছে। তো নির্দিষ্ট একজনকে সমাবেশের অন্তর্ভুক্ত রেখে সমাবেশ সংখ্যা, এইটা পাইলাম NCR-1, নির্দিষ্ট একজনকে সমাবেশ থেকে বাদ দিয়ে সমাবেশ সংখ্যা পাইলাম আমরা NCR, তাহলে আমরা যদি এই দুটো যোগ করি আমরা মোট সমাবেশ সংখ্যাটা পাই n+1 CR, এইটা আমাদের হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। NCR-1 প্লাস NCR ইজ ইকুয়ালস টু n+1 CR, এটা হচ্ছে আমাদের সেই সূত্র। তো এটা দিয়ে আমরা এরপরে ম্যাথটা করব। আচ্ছা, এরপরে এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে, প্রমাণ করো যে 8C8 প্লাস 8C7 প্লাস 9C7 প্লাস 10C7, এটার সবগুলো যোগ করলে আমরা পাই 11C8, ওকে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। সো এটা প্রমাণ করতে গেলে আমরা যদি একটু দেখতে চাই, এখানে দেখো প্রথমে আছে কি 8C8, আমরা একটা সূত্র শিখেছিলাম, রাইট, কি ছিল সূত্রটা, সেটা হচ্ছে NCR-1 প্লাস NCR ইজ ইকুয়ালস টু n+1 CR, তাই তো। আচ্ছা, তাহলে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি তো, দেখো তো হয় কিনা, 8C8 প্লাস 8 আছে না, তাহলে
আমরা দেখি NCR মাইনাস ওয়ান এইরকম হচ্ছে, দেখো 8 মাইনাস ওয়ান প্লাস 9C7 প্লাস 10C7 মানে কি, দেখো NCR মাইনাস ওয়ান প্লাস NCR হচ্ছে না, তার মানে এই দুইটা মিলাই কি লিখতে পারি, এই দুইটা মিলাই লিখতে পারি না 8 প্লাস 1 CR লিখতেই পারি, রাইট? প্লাস এটা লিখি 9C7 প্লাস 10C7, তাহলে এখানে কত পাইলাম 9C8 প্লাস 9C7 প্লাস 10C7। আবার দেখো তো, আবার এই দুটা মিলে ওরকম সূত্র পড়ে না, এটা কত, এটা হচ্ছে 9C8 প্লাস 9C8 মাইনাস 1 প্লাস 10C7 এরকম, এটা হচ্ছে তো। আচ্ছা, আমরা কি দেখলাম NCR মাইনাস 1 প্লাস NCR, এটার ভ্যালু কি n প্লাস 1 CR মানে 9 প্লাস 1 C, আর এর মান কত 8 প্লাস 8 NC7 10C7 রাখলাম। সো উপরে পাচ্ছি 10C8 এ পাশে এই দুইটা যোগ করে প্লাস 10C7, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই এই দুটো মিলায় 11C7, তাই না? সরি 11C8, ওই যে এটা হচ্ছে 10C8 মাইনাস 1 প্লাস 10C8, ওই NCR মাইনাস 1 প্লাস NCR ইজ ইকুয়ালস টু n প্লাস 1 CR, তাহলে 10 প্লাস 1 11C8, দ্যাটস ইট। ইজি না এটা? আচ্ছা, আচ্ছা এখানে দেখো, এখানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার অন্তত একটা জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, তার মধ্যে আমি প্রতিবার অন্তত একটা করে জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা হচ্ছে NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 NCN। বুঝি নাই কিছু। আচ্ছা দেখো, মনে করো আমার কাছে A B C D চারটা বস্তু আছে, তো আমরা চারটা বস্তু থেকে আমি মনে করো যে বাছাই করতে চাচ্ছি, ঠিক আছে? তো কত ভাবে বাছাই করতে পারি, বাছাই সংখ্যা কত হইতে পারে? এক, আমি এই চারটা বস্তু থেকে একটা বস্তু বাছাই করতে পারি 4C1, অথবা আমি কি করতে পারি চারটা বস্তু থেকে দুইটা বস্তু বাছাই করতে পারি 4C2, বা চারটা বস্তু থেকে আমরা তিনটা বস্তু বাছাই করতে পারি, বা চারটা বস্তু থেকে আমরা চারটা বস্তু বাছাই করতে পারি, তাই না? এই জিনিসটাই বোঝাচ্ছে। ধরো যে আমি A বাছাই করতে পারি, বা B বাছাই করতে পারি, বা C বা D, মানে যে কোনো একটা বস্তু বাছাই করতে পারি, আবার যে কোনো দুইটা বস্তু বাছাই করতে পারি, তিনটা বস্তু বাছাই করতে পারি, চারটা বস্তু বাছাই করতে পারি। সো আমাদের টোটাল ওয়ে চারটা। তো এই জিনিসটাই বোঝাচ্ছে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, এখানে চারটা জিনিস আছে তাই চারটা জিনিস থেকে এইভাবে হয়েছে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থাকলে সেখান থেকে আমরা যদি মোট বাছাই সংখ্যা বের করতে চাইতাম, তো সেক্ষেত্রে আমাদের সূত্র পড়তো NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 একেবারে NCN পর্যন্ত যোগ, যেমন আমরা 4C4 পর্যন্ত যোগ করছি না, ওইটাই। এটা হচ্ছে আমাদের সূত্র। এই কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে কি বলছে দেখো, তোমার বাসায় তোমার বন্ধু আবুল বেড়াতে এসেছে, তাকে আপ্যায়ন করে, মানে নাস্তার আয়োজন হিসেবে তোমার বাসায় কি কি আছে, চকলেট, চিপস এবং কেক আছে, ঠিক আছে? তাহলে এই তিন ধরনের খাবার আছে, তুমি তাকে কতভাবে তার নাস্তার আয়োজন করতে পারবে যাতে অন্তত একটা জিনিস দিয়ে? তাহলে দেখো তোমার বাসায় কি কি আছে, চকলেট আছে, চিপস আছে, চকলেটটা C দিয়ে লিখি, চিপস আর কেক, ঠিক আছে? তোমার বাসায় এই তিনটা জিনিস আছে, এক হচ্ছে চকলেট, চিপস, কেক। তাহলে চকলেটটা কি দোষ করলো, চকোলেট। এখন তুমি কি করতে পারো, তুমি তাকে যে কোনো একটা দিতে পারো, হয় তুই চকলেট খা, অথবা চিপস খা, অথবা কেক খা, যে কোনো একটা খা বন্ধু আসছিস যখন। অথবা তুমি কি করতে পারো, দুইটা জিনিস দিতে পারো, চকলেট দিতে পারো এবং চিপস দিতে পারো, অথবা চিপস অথবা কেক দিতে পারো, অথবা চকলেট অথবা কেক দিতে পারো, এরকম দুটো জিনিস দিতে পারো। অথবা তুমি অনেক দয়ালু হইতে পারো, সেটা কি কি দয়ালু, যে বন্ধু তুই তো অনেকদিন পর আসছিস, সবগুলোই খা, চকলেট, চিপস, কেক যা আছে সব খেয়ে নে। এখন এটা হইতে পারে। অথবা এরকম হওয়ার সম্ভাবনা নাই, বেশিরভাগ মনে চিন্তা যেটা ঘুরছে যে আমি তোরে কিছুই দিব না, সব আমি খেয়ে ফেলবো, এজন্য বলে দিছে তুমি কতভাবে আয়োজন করতে পারো, অন্তত একটা জিনিস দিয়ে, অন্তত মিনিমাম একটা জিনিস দিতে হবে। এখন তুমি যদি তোমার ওই ধারণা নিয়ে থাকো যে কিছু দিব না, এটা কিন্তু হবে না এখানে। তো দেখো, এই ম্যাথটা আমরা প্রথমত দুইটা প্রসেসে সলভ করব। প্রথম প্রসেস, একটু আগে সূত্র শিখে আসছি, প্রসেস 1,
একটু আগে কি সূত্র শিখে আসছি আমরা? আমরা কি দেখছি? কয়টা জিনিস আছে? 1 2 3 তিনটা জিনিস। তো তিনটা জিনিস থেকে আমরা কতভাবে তোমার হচ্ছে কম্বিনেশন করতে পারি, এটা এরকম হবে না। ধরো যে আমি ওকে একটা জিনিস দিতে পারি, অথবা দুইটা জিনিস দিতে পারি, অথবা তিনটা জিনিস দিতে পারি। তার মানে কি? তার মানে তিনটা জিনিস থেকে আমি ওকে 3C1 তিনটা নাস্তা থেকে একটা নাস্তা দিতে পারি, অথবা 3C2 তিনটা নাস্তা থেকে দুইটা নাস্তা দিতে পারি, অথবা 3C3 তিনটা নাস্তা থেকে তিনটা নাস্তায় দিতে পারি। এটা কত হবে? এটা হবে হচ্ছে 3 + 3 + 1 which is 7। সাতটা উপায়, তাই না? এটা একটা উপায় গেল। অথবা আরেকটা প্রসেস আছে, প্রসেস 2। প্রসেস 2 তে কি হয়েছে দেখো, আমার অপশন কয়টা? দুইটা, হয় দিব অথবা দিব না। প্রথমত চকলেট কি? চকলেটের জন্য অপশন দিব অথবা দিব না, দুইটা অপশন। চিপসের জন্য কয়টা অপশন? দুইটা অপশন, হয় দিব অথবা দিব না। কেকের জন্য কয়টা অপশন? দুইটা অপশন, দিব অথবা দিব না। কিন্তু এর সাথে -1 কেন? ধরো যে আমি চকলেট দিব না, চিপস দিব না, কেক দিব না, তিনটায় যখন গুণ হয়ে যায় তার মানে আমি ওকে কিছুই দিলাম না। এই একটা প্রসেস মানে একটা একটা সংখ্যা, এটা হচ্ছে গুণ বিয়োগ করে দিতে হয়। এই জন্য আমরা এই টু মানে তিনটা দুই দিয়ে গুণ করেছি, কিন্তু এক দিয়ে বিয়োগ করেছি, বুঝছো? তাহলে আমরা কি করলাম? তাহলে টোটাল পাচ্ছি হচ্ছে 8 - 1 = 7। এবার বুঝতে পারছো? দেখো দুইটাই কিন্তু সেম। এখন তোমার যে প্রসেসে ভালো লাগে তুমি সেই প্রসেসে করবা ম্যাথটা। না এখানে লিখি দেখো, তার মানে কি? এনটি বস্তুর ক্ষেত্রে, এনটি বস্তুর ক্ষেত্রে কি হয়েছে? এনটা বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা এরকম হতে পারে যে NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 NCN অব্দি, ঠিক আছে? এই পর্যন্ত যেতে পারে। সেটা কি হতে পারে? এটার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে এই সূত্র অনুসারে 2 টু দি পাওয়ার n হয় দিব অথবা দিব না এই প্রসেসে। তো এটাও একটা সূত্র হইতে পারে আমাদের। এনটা বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস NCN পর্যন্ত যোগ করে এটার মান হতে পারে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারছো? এটা যেই কথা, এটাও সেই কথা। আচ্ছা, তো এরপরে প্রশ্নটা দেখি। দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখা P ও Q থেকে যথাক্রমে 5টা এবং 7টা বিন্দু চিহ্নিত করা হয়েছে। প্রতিটি সরলরেখা থেকে দুইটা করে বিন্দু নিয়ে মোট কতটা ট্রাপিজিয়াম তৈরি করা সম্ভব? ট্রাপিজিয়াম কি জানেন? ট্রাপিজিয়াম হচ্ছে তোমার হচ্ছে চতুর্ভুজের দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং দুইটা বাহু পরস্পর অসমান্তরাল, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। তার মানে কি? দেখো এই বাহু আর এই বাহু পরস্পর কিন্তু সমান্তরাল। সমান্তরাল মানে কি? একই ইয়াতে আছে, এই যে দেখো সমান্তরাল। সো দুইটা বাহু সমান্তরাল, আর দুইটা বাহু দেখো কোনোভাবেই সমান্তরাল না, এটা গেছে এক পাশে, ওটা গেছে আরেক পাশে। তো এই টাইপের শেপটাকে বলা হয় ট্রাপিজিয়াম, মানে এই টাইপের ভুজটা, এটা হচ্ছে একটা চতুর্ভুজ এক ধরনের, রাইট? আচ্ছা, তাহলে দেখো আমার কি বলছে, একটা বাহু আছে এই বরাবর P, আরেকটা বাহু আছে এই বরাবর Q। তাহলে P থেকে 5টা, মনে করো P এ 5টা পয়েন্ট আছে, 1 2 3 4 5, 5টা পয়েন্ট আছে, এবং Q থেকে 7টা বিন্দু। আচ্ছা, Q এর ধরো 1 2 3 4 5 6 এবং 7, 7টা বিন্দু আছে। তো বলেছে P থেকে 5টা পয়েন্ট এবং Q থেকে 7টা পয়েন্ট নিয়ে কতটা ট্রাপিজিয়াম তৈরি করা সম্ভব। ধরো আমরা এই দুটো বিন্দু নিলাম, তাহলে এই একটা বিন্দু, এই এই একটা বিন্দু, এই মিলে একটা ট্রাপিজিয়াম তৈরি হলো। আবার ধরো যে এই বিন্দু আর এই বিন্দু নিলাম, তাহলে এই বিন্দু আর এই বিন্দু নিয়ে চিন্তা করো, এই যে আরেকটা ট্রাপিজিয়াম তৈরি হলো। এরকম টোটাল কতটা ট্রাপিজিয়াম তৈরি করা সম্ভব? তাহলে দেখো তো, এইখান থেকে আমরা, এখানে মোট বিন্দু কয়টা আছে? এখানে 1 2 3 4 5, 5টা বিন্দু আছে, ঠিক আছে? তাহলে 5টা বিন্দু থেকে আমরা কয়টা, 5টা বিন্দু থেকে টোটাল দুইটা বিন্দু বাছাই করার উপায় পাই 5C2। 5টা বিন্দু থেকে দুইটা বিন্দু বাছাই করব, এই জন্য কম্বিনেশন সমাবেশে 5C2। আবার দেখো এখানে কয়টা বিন্দু আছে? 7টা বিন্দু আছে। সো 7টা বিন্দু থেকে তোমার টোটাল 7টা বিন্দু থেকে টোটাল দুইটা বিন্দু বাছাই করার উপায় 7C2, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মোট উপায় কতগুলো হচ্ছে? একই সময়ে এখান থেকে দুইটা বাছাই করছি, এখান থেকে দুইটা বাছাই করছি, এই দুইটা মিলাই একটা সম্পূর্ণ কাজ হচ্ছে। এই জন্য এটাকে 5C2 ইন্টু 7C2, এই দুইটা গুণ করব, গুণ করলে গুণফল যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলাম? এটা গুণ করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 210। ক্যালকুলেটরে বসাই দিও, তাহলে দেখবা যে এটার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এখন দেখো P
পি সংখ্যক প্রথম প্রকারের, কিউ সংখ্যক দ্বিতীয় প্রকারের, আর সংখ্যক তৃতীয় প্রকারের এবং জিনিস থেকে প্রতিবারে অন্তত একটা জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা কত? দেখো তো, পি প্লাস ওয়ান কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তার মানে কি? তার মানে এটা আমরা বুঝাইতে যাচ্ছি, ধরো আমার কাছে এ এ আছে তিনটা, এ এ প্রকারের জিনিস আছে তিনটা, এ এ এ ধরো বি আছে দুইটা, ঠিক আছে, সি আছে হচ্ছে তোমার চারটা, 1 2 3 4। তাহলে এই এই তিনটা গ্রুপের জিনিসের থেকে আমরা যদি বারবার বাছাই করি, ঠিক আছে, তাহলে প্রতিবার অন্তত একটা জিনিস নিয়ে গঠিত, ধরো যে প্রতিবার অন্তত একটা জিনিস নিয়ে গঠিত টোটাল সমাবেশ সংখ্যা, মানে কি মিনিমাম একটা জিনিস করে নিবই, বি থেকে একটা নিবই, সি থেকে একটা নিবই, এ থেকে একটা নিবই, এভাবে আমরা টোটাল কয়টা সমাবেশ পাই? তো এই সমাবেশ সংখ্যাটা হবে, দেখো পি প্লাস ওয়ান, এখানে 3 আছে না, তাহলে 3 প্লাস ওয়ান এত, 3 প্লাস ওয়ান ইন্টু 2 প্লাস ওয়ান, বি আছে দুইটা তাই 2 প্লাস ওয়ান, সি আছে চারটা তাই 4 প্লাস ওয়ান এত মাইনাস ওয়ান। কিভাবে? দেখো এখানে পাচ্ছি 4 ইন্টু এখানে হচ্ছে 3 ইন্টু এখানে হচ্ছে 5 মাইনাস ওয়ান, এটা ভ্যালু কত পাবো? 3 5 15, 4 15 60 মাইনাস ওয়ান হুইচ ইজ 59। সো আমরা এগুলা থেকে মিনিমাম অন্তত একটা জিনিস নিয়ে আমরা যদি সমাবেশ করি, সমাবেশ সংখ্যা হবে 59। এখন এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে, মিসিসিপি শব্দটি থেকে কত উপায়ে এক বা একাধিক বর্ণ বাছাই করা যায়। প্রথমত এখানে মিসিসিপিতে এম আছে কয়টা? একটা। এম আছে একটা। এস আছে কয়টা? চারটা। 3 4 চারটা। আই আছে কয়টা? দেখো তো 1 2 3 4 চারটা 3 4। আবার দেখো তো পি আছে কয়টা? পি আছে দুইটা। পি পি ঠিক আছে। আচ্ছা, আমরা কি দেখছি, একটা বস্তু যদি রিপিটেড থাকে, মানে এন সংখ্যক বস্তু থেকে পি সংখ্যক এক প্রকারের, কিউ সংখ্যক অপর প্রকারের, আর সংখ্যক অপর প্রকারের, এরকম হলে কি করতাম? পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান, একটু আগে যে সূত্রটা দেখলাম। আচ্ছা, তাহলে দেখো তো এম এক প্রকারের, এজন্য ওয়ান প্লাস ওয়ান ইন্টু এস কত প্রকার? 4 প্রকারের, এই জন্য এটা হবে 4 প্লাস ওয়ান ইন্টু আই কত প্রকারের? 4 প্রকারের, এই জন্য হবে হচ্ছে 4 প্লাস ওয়ান। পি কত প্রকারের? পি হচ্ছে 2 প্রকারের, তাই হবে 2 প্লাস ওয়ান মাইনাস ওয়ান, একটা জাস্ট ওয়ান বিয়োগ করে দেবো। সো এখানে কত পাচ্ছি? 1 প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 4 প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 5 ইন্টু 3 মাইনাস ওয়ান। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 149। দ্যাটস ইট। এখানে কি দেখলাম? আমাকে বলছে এই শব্দটি থেকে কত উপায়ে এক বা একাধিক বর্ণ বাছাই করা যায়। মিনিমাম একটা বর্ণ বাছাই করতে হবে, ঠিক আছে। তো এম এস আছে কয়টা? চারটা। আই আছে চারটা। পি আছে দুইটা। সো আমরা কি করলাম, এম এর জন্য আমরা জাস্ট সূত্র ফেলছি, পি প্লাস ওয়ান কিউ প্লাস ওয়ান, কিউ জাতীয় বর্ণ 4 প্রকারের, তাই 4 প্লাস ওয়ান। আই চারটা আছে এই জন্য 4 প্লাস ওয়ান। পি দুইটা আছে এই জন্য 2 প্লাস ওয়ান। জাস্ট ফাইনালি করলাম কি, মাইনাস ওয়ান। আমরা গুণ করে দিলাম, দিয়ে মাইনাস ওয়ান ভ্যালু বসাইছি, এই তো। ওকে, সো এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে? এখানে বলছে পি সংখ্যক প্রথম প্রকারের, কিউ সংখ্যক দ্বিতীয় প্রকারের, আর সংখ্যক তৃতীয় প্রকারের এবং এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার অন্তত একটা জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, ধরো যে আমার কাছে এ আছে তিনটা, ঠিক আছে, বি আছে দুইটা, সি আছে ধরো যে চারটা সি আছে, বাকিগুলো আছে ধরো যে ডি ই এফ জি এইচ এরকম। তো আমার কাছে দেখো পি সংখ্যক এক প্রকারের, কিউ সংখ্যক আরেক প্রকারের, মানে পি সংখ্যক মানে কি, তিনটা এক প্রকারের, দুইটা আরেক প্রকারের, চারটা আরেক প্রকারের, এবং বাকিগুলো দেখো ভিন্ন ভিন্ন জিনিস, এগুলো কিন্তু সিমিলার না। তো এগুলা নিয়ে যদি আমি সমাবেশ সংখ্যা অন্তত এগুলো প্রত্যেকটা থেকে অন্তত একটা করে নিয়ে যদি সমাবেশ সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা সূত্র শিখেছি, কি শিখেছি? এখানে দেখো 3 প্লাস ওয়ান, তিনটা আছে এই জন্য 3 প্লাস ওয়ান, ঠিক আছে, ইন্টু দুইটা আছে এই জন্য হবে 2 প্লাস ওয়ান, কিউ প্লাস ওয়ান, এই যেখানে দেখো সূত্র কিউ প্লাস ওয়ান, ইন্টু চারটা আছে এই জন্য 4 প্লাস ওয়ান, এবং ইন্টু এরপরে কি দেখো, বাকিগুলো ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন গুলোর জন্য কি সমাবেশ সংখ্যা দুইটা হয় না, যে হচ্ছে হয় নিব অথবা নিব না, তাহলে ওই জন্য 2 টু দি পাওয়ার এন, এন এর মান কয়টা? 1 2 3 4 5, পাঁচটা আছে ভিন্ন ভিন্ন, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, একটা বিয়োগ করে দেই, তাহলে আমরা জয়টা পাবো এখানে। তো এটা হচ্ছে আমাদের সমাবেশ সংখ্যা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিজাইন সমাবেশ সংখ্যা, এটাই বোঝানো হয়েছে তোমার এখান থেকে। তার মানে বুঝলাম হচ্ছে, যদি আমার এক প্রকারের এ আছে 3 প্রকার, বি আছে 2 প্রকার, সি আছে 4 প্রকার, এবং বাকিগুলো যদি ভিন্ন ভিন্ন থাকে, তাহলে কি করব, এটা এ একই প্রকারে আছে এজন্য এ 3 প্লাস 1, বি একই প্রকারে আছে এজন্য বি 2 প্লাস 1, সি একই প্রকারে আছে, চারটা আছে এজন্য 4 প্লাস 1, ইনটু বাকিগুলো ভিন্ন ভিন্ন প্রকারের আছে এজন্য 2 টু দি পাওয়ার তত। ওকে, এটার জন্য কত? 2 টু দি পাওয়ার
আচ্ছা, এটার জন্য কত, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা বোঝাই যাচ্ছে না। দেখো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 এটা। সো এইটা ক্যালকুলেশন করে যা পাবো সেটাই। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, একটা ঝুড়িতে 5টা আম আছে, 4টা আপেল আছে এবং 3টা কমলা আছে, ঠিক আছে। তুমি প্রতিটা ফলের কমপক্ষে একটা করে খাবে, এই শর্তে কত উপায় ফলগুলো থেকে বাছাই করতে পারবে? এক কথা, প্রথম অপশন আছে কি ফলগুলো একই জাতের, আরেকটাতে আছে হচ্ছে ফলগুলো ভিন্ন ভিন্ন জাতের। মনে করো ফলগুলো যদি একই জাতের হয়, মানে প্রতিটা ফল মোটামুটি সেম, তাহলে আমি 1 নাম্বারটা আগে করি। যে ফলগুলো মনে করো যদি একই জাতের হয়, ঠিক আছে, তো ফলগুলো যদি একই জাতের, একই জাতের, একই জাতের বলতে বোঝানো হয়েছে যে ধরো যে প্রতিটা ফল দেখতে হুবহু সেম, তাহলে আমার কাছে কি আছে, 4টা আম আছে, এম 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 এম, মনে করো আমার কাছে 4টা আম আছে, 4 ম্যাঙ্গোস। তারপরে কি আছে, 5টা ম্যাঙ্গো আছে, 5টা আম আছে না, তাহলে 5 ম্যাঙ্গোস। আচ্ছা, তারপর কি আছে, 4টা আপেল আছে, এ 1 2 3 4, 4টা আপেল আছে। আর কি আছে, 3টা অরেঞ্জ আছে, 3টা অরেঞ্জ, 1 2 3, 3টা অরেঞ্জ আছে। ওকে, সো আমার যদি প্রত্যেকটা যদি দেখতে মোটামুটি একদম হুবহু সেম হয় এবং একই জাতের হয়, সেক্ষেত্রে আমরা সূত্র কি শিখছিলাম, এগুলো থেকে কত উপায়ে বাছাই করা যাবে, কমপক্ষে একটা নিয়ে, একটা করে নিয়ে, মানে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, কমপক্ষে একটা করে নেব, আর বাকি তো নিতেই পারবো, মানে নিব না এরকম কেস থাকবে না। তো সেক্ষেত্রে কি হবে, দেখো এইটার জন্য কি 1 2 3 4 5, 5টার জন্য হবে 5 প্লাস 1, আমরা সূত্র শিখছিলাম p প্লাস 1 ইন্টু কিউ প্লাস 1 ইন্টু আর প্লাস 1, এরকম দেখেছিলাম না, মাইনাস 1। তো ওই সূত্রটাই অ্যাপ্লাই করব। দেখো প্রথমত পি গুলো এক জাতের গুলো দেখো কি, প্রথমত ম্যাঙ্গো, ম্যাঙ্গো কয়টা আছে, 1 2 3 4 5, 5টা আছে, তার মানে 5 প্লাস 1 ইন্টু অ্যাপেল আছে কয়টা, 4টা, এই জন্য 4 প্লাস 1। এরপর কি অরেঞ্জ আছে কয়টা, 3টা, এই জন্য 3 প্লাস 1। সবগুলোকে 1 দিয়ে মাইনাস করে দেব, তাহলে আমরা কি পাইলাম, তাহলে এটা আমরা ম্যাঙ্গো পাইলাম 6টা ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 মাইনাস 1, যেটার মান হচ্ছে 5 6 30, 4 5 20, 6 20 120 মাইনাস 1, হুইচ ইজ 119, 119টা। ঠিক আছে, তো আমার ফলগুলা বাছাই করার উপায় হচ্ছে এতটা ভিন্ন জাতের। এখন ফলগুলো যদি ভিন্ন ভিন্ন জাতের হয়, মানে কি 5টা আম পরস্পর ভিন্ন, 4টা আপেল সবগুলো ভিন্ন ভিন্ন জাতের, আমের মধ্যে ধরো হাড়িভাঙ্গা, তারপরে হচ্ছে আরো ন্যাংরা কি কি জানি নাম আছে আমগুলো, তো ওরকম ভিন্ন জাতের। সেরকম অ্যাপেল গুলাও মনে করো ভিন্ন জাতের, অরেঞ্জ গুলাও ভিন্ন জাতের। তো সেই ক্ষেত্রে আমরা কি সূত্র শিখেছিলাম না, মনে করো যে ভিন্ন ভিন্ন বস্তু থেকে যদি আমরা মানে মিনিমাম একটা করে নিয়ে দেখি সমাবেশ সংখ্যা কত হয়। প্রথমত কয়টা বস্তু আছে, প্রথমে ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখো 1 2 3 4 5, 5টা ম্যাঙ্গো আছে। তো 5টা ম্যাঙ্গোর জন্য প্রথমটা মনে করো 5টা ম্যাঙ্গো থেকে একটা নিয়েছি বিভিন্ন, তাহলে কত হতে পারে, 5c1, 5c1 প্লাস 5, 5টা থেকে দুইটা নিয়েছি, মনে করো প্রথমে 5c1 প্লাস 5c2 প্লাস 5c3, 5টা থেকে যে কোনো 3টা নিয়েছি, অথবা 5c4, অথবা 5টা থেকে 5টাই নিয়েছি, ঠিক আছে, 5c5, 5টা থেকে 5টা নিয়েছি, ডান, এটা গেল। অথবা আর কি হইতে পারে, কিন্তু তোমার হচ্ছে অ্যাপল আছে না, অ্যাপলগুলা কি করতে পারি, 4টা থেকে একটা নিয়েছি 4c1, অথবা কি করেছি 4টা থেকে দুইটা নিয়েছি, অথবা 4টা থেকে 3টা নিয়েছি, অথবা 4টা থেকে 4c4, মানে 4টা থেকে 4টা নিয়েছি, অথবা এই গেল অ্যাপল। এবার অরেঞ্জ আছে না, অরেঞ্জের ক্ষেত্রে কি আছে, মনে করো 3টা থেকে একটা নিয়েছি 3c1, বা 3টা থেকে দুইটা নিয়েছি, দ্যাট মিনস হচ্ছে 3c2 প্লাস, অথবা তিনটা অরেঞ্জ থেকে 3টাই নিয়েছি 3c3। ওকে, তো দেখো আমরা কি করলাম, প্রথমত প্রত্যেকটা যদি এবার ভিন্ন ভিন্ন জাতের হয়, মানে কি 5টা আম আছে, 5টা ভিন্ন জাতের, 4টা অ্যাপল আছে, 4টা ভিন্ন ভিন্ন জাতের, 3টা অরেঞ্জ আছে, 3টা অরেঞ্জ ভিন্ন জাতের। তো এরকম হইলে কি করি আমরা, আমরা সূত্র শিখেছিলাম NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস NCN পর্যন্ত, তাই না? তো আমরা প্রথমে 5টা ম্যাঙ্গোর মধ্যে ধরো যে কোনো একটা জাতের উঠাই নিলাম,
তাহলে কি হইলো 5c1 প্লাস 5c2 প্লাস 5c3 এরকম করে 5c5 পর্যন্ত ডান। আমার আমের কাহিনী শেষ। এটা কিন্তু এখনো আংশিক কাজের মধ্যে আছে। তারপর কি হয়েছে, ধরো অ্যাপেলের ক্ষেত্রে 4টা থেকে আমি 1টা আপেল নিছি, 2টা আপেল নিছি, 4টা থেকে 3টা আপেল নিছি, 4টা আপেল নিছি, তার জন্য 4টা কেস, 4 রকমের অ্যাপেল নিছি না, তাহলে প্রতিবার তো সেম হচ্ছে না, এই জন্য আমরা 4টা কেস নিছি। তারপরে হচ্ছে অরেঞ্জের ক্ষেত্রেও ধরো ব্যাপারটা সেম। এখন প্রত্যেকটা আংশিক কাজ, প্রত্যেকটা নেওয়ার মাধ্যমে আমার হচ্ছে ফলগুলা খাওয়া বা নেওয়ার তোমার হচ্ছে সম্পূর্ণ হইলো, যার কারণে আমরা সবগুলোকে গুণ করছি, তাই না? আচ্ছা, এটার মান কি কি দেখেছিলাম আমরা, দেখো তো প্রথমটা যেটা আছে 5c1 5c2 5c3, এটার মান দেখেছিলাম না 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, আবার ইনটু এটার মান কি দেখেছিলাম 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটার মান কি দেখেছিলাম 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। এটা ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটাই অ্যান্সার। এটার অ্যান্সার মেবি 3255। এটা তো এটাই। আর এই যে এই সূত্রটা, এটা কেমন ছিল, এন সি ওয়ান, এন সংখ্যক বস্তু থেকে একটা নিছি, প্লাস এন সংখ্যক বস্তু থেকে দুইটা নিছি এন সি টু, প্লাস এন সংখ্যক বস্তু থেকে 3টা বস্তু বাছাই করছি, প্লাস মনে করো এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু বাছাই করছি, এটার মান ছিল 2 টু দি পাওয়ার এন মাইনাস 1, এরকম। এইটা ছিল আমাদের সূত্র, আমি লিখে দিয়েছিলাম প্লাস বোল্ড করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এই গেল। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। এখানে আমরা বিন্যাস রিলেটেড বাকি পার্টটুকু দেখলাম এবং সমাবেশের বেশ কিছু ম্যাথ দেখলাম। আগামী ক্লাসে আমরা মোটামুটি সমাবেশের আরো বাকি যা থাকে সেটা দেখব, এবং সমাবেশ বিন্যাস সম্পর্কিত আরো যা 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 কিছু থাকতে পারে এগুলো দেখব। এর মাধ্যমে আমরা আমাদের বিন্যাস ও সমাবেশ লেকচারটা পুরোপুরি শেষ করব ইনশাল্লাহ। তো আগামী ক্লাসটা দেখার আমন্ত্রণ থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের লেকচারে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।